ওকে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানে, বা আমাদের খুবই একটা ডিমান্ডেবল টপিকস থাকে ফেসবুকে মার্কেটিং করা, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া, ফেসবুকে সফলভাবে বিজ্ঞাপন চালানো। ফেসবুকে সফলভাবে বিজ্ঞাপন চালাতে গেলে আমাদের 7টা বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে। 7 কিস টু ফেসবুক অ্যাডভার্টাইজিং সাকসেস। ফেসবুকে যখন আমরা অ্যাডভার্টাইজিং করব, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং যখন ব্যাপারটা চলে আসে তখনই পেড মার্কেটিং এর অপশনটা চলে আসে। অ্যাকচুয়ালি পেড মার্কেটিং করে যে ক্যাম্পেইন গুলো চালানো হয় সেটাই আসলে অ্যাডভার্টাইজিং ফেসবুকে। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এ সফল হতে গেলে আপনাকে 7টা বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে খুব ভালোভাবে। এই 7টা বিষয় যদি খুব ভালোভাবে বুঝে যান, তাহলে আপনি ভালোভাবে একদম মানে প্রফেশনাল ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তির আপনি তার ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারবেন, প্লাস নিজের বিজনেসেরও। 7টা কির মধ্যে 4টা কি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো রিজন হচ্ছে many beginner advertisers dive straight in and it's no wonder that they struggle to get click through conversions on a return on their investment. অনেক বিজ্ঞাপনদাতা বা অনেক বিজ্ঞাপন প্রচারকারী কি করেন, শুরুতেই দেখা গেল একদম ঝাঁপিয়ে পড়েন বিজ্ঞাপন নিয়ে, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া বা কোনো ধরনের প্ল্যানিং ছাড়া। প্ল্যানিংটা হচ্ছে যেমন ধরেন আপনাদের মধ্যে কেউ যদি চিন্তা করেন যে নতুন একটা বিজনেস শুরু করবেন এই সপ্তাহে বা আগামী সপ্তাহে, তো বিজনেসটা একটা ফেসবুক পেজ অন করলেন, অন করে দেখা গেল একটা অ্যাড দিয়ে দিলেন। অ্যাড বলতে আমাদের এখানে বেশিরভাগ মানুষ যেটা বুঝে বুস্ট করা, 500 টাকা দিয়ে বুস্ট করা বা 600 টাকা দিয়ে বুস্ট করা। অ্যাকচুয়ালি ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর সিস্টেমটা এমন নয়, এখানে কিছু ট্রিকি পার্ট থাকে। এবং ফেসবুকের ভিতরে গেলে আমরা যখন ফেসবুকের ফানেলে দেখবো তখন দেখবো ফেসবুক নিজে ওখানে বুস্টিং বলে কোনো অপশনটা রাখে নাই। তো এই জন্য অনেকে কি হয়, অনেকে কি করে টাকা খরচ করে মার্কেটিংটা শুরু করে, কিন্তু যে পরিমাণ ইনভেস্ট আসার কথা বা যে পরিমাণ রিটার্ন আসার কথা বা যে পরিমাণ কনভার্সন আসার কথা, সেই পরিমাণ কনভার্সন বা রেজাল্টটা আসে না। বিকজ কারণ হচ্ছে আপনি একটা বিজনেস শুরু করছেন বা শুরু করতে যাচ্ছেন, আপনি যে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন সেই বিজনেসটা সম্পর্কে কেউ জানে না, সেই বিজনেসটা সম্পর্কে কারো কোনো ধারণা নাই, আপনাকে কেউ ঠিক মতো চেনে না। আপনি একটা বিজনেস শুরু করবেন, হয়তো আপনার কিছু বন্ধু বান্ধব বা আপনার কিছু রিলেটিভ জানবে। এখন শুধু কয়জনের উপর নির্ভর করে আপনি ব্যবসা করতে পারবেন না। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই টপিকস এর উপর বা যেই নিশের উপর বিজনেস করতে চান না কেন, যে সাবজেক্টের উপর আপনার বিজনেস হোক সার্ভিস হোক, আপনি যেটাই করতে চান না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে প্রপার প্রপার যে লোকটা, প্রপার লোকের কাছে বা প্রপার পিপলের কাছে যেতে হবে। ফ্যাক্ট ওয়ান, ফেসবুকে কেউ আমাদের কাস্টমার নয়। এটা মনে রাখবেন, ফেসবুকে কেউ আমার আপনার কাস্টমার নয়। কারণ ফেসবুক কোনো ই কমার্স প্ল্যাটফর্ম নয়, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আমরা যেমন আগে বিকেলে ফিজিক্যালি আড্ডা দিতে বের হতাম বা সন্ধ্যায় চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, এখন মানুষ আড্ডাটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে গেছে। ভার্চুয়ালি মানুষ এখন আড্ডা দেয়, কন্ট্যাক্ট থাকে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো আসলে হচ্ছে সামাজিক টাইম পাসের মাধ্যম। একজন মার্কেটার কি করে, এখানে যে অডিয়েন্স গুলো আছে এদেরকে কি করে তার বিভিন্ন স্টাইলিশ বিজ্ঞাপনের মাধ্যমে বা তার বিভিন্ন ক্রিয়েটিভ কন্টেন্টের মাধ্যমে একজন ব্যক্তিকে কি করে অডিয়েন্স থেকে, সাধারণ অডিয়েন্স থেকে শেষ পর্যন্ত একে কাস্টমারে কনভার্ট করে। একজন সাধারণ অডিয়েন্সকে শেষ পর্যন্ত কাস্টমারে কনভার্ট করে। এই জন্য ফ্যাক্ট হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাকে বুঝতে হবে। অনেকে মনে করে যে ফেসবুকে টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি তা আমার তো সেল হবেই বা রিটার্ন যেটা আসবে বা যে কারণে বিজ্ঞাপন দিয়েছি সেটা আসবেই। এটা টোটালি রং কনসেপ্ট। কারণ ফার্স্টে যেটা বললাম যে ফেসবুকে কেউ আমার বা আপনার কাস্টমার নয়, এখানে কাস্টমার ক্রিয়েট করতে হয়। এবং এই জন্য টার্গেট করা খুব ইম্পর্টেন্ট। টার্গেটিং সিম্পলি মিনস গেটিং ইউর অ্যাডস ইন ফ্রন্ট অফ দ্য রাইট অডিয়েন্স। সঠিক অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছানো। এটা আমি বলতেছি না, এটা ফেসবুক বলতেছে, ফেসবুকের ইনস্ট্রাকশন। ফেসবুক বলতেছে যে আপনাকে সঠিক অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপন নিয়ে পৌঁছাতে হবে। কেন সঠিক অডিয়েন্স ইম্পর্টেন্ট? কারণ পৃথিবীতে সবাই সবার কাস্টমার হয় না এবং পৃথিবীতে সবার সবকিছু প্রয়োজন হয় না। দেখা গেল আমার একটা জিনিসের প্রয়োজন নাই, কিন্তু আপনার বিজ্ঞাপনটা আমার কাছে চলে আসছে। আমি হয়তো আপনার বিজ্ঞাপনে ক্লিক করব, আপনার কিছু টাকা খরচ হবে, বাট ওখান থেকে রেজাল্ট আসবে না। কারণ দেখা গেল আপনার যে বিজ্ঞাপনে যে বিষয়টা নিয়ে আপনি বিজ্ঞাপন দিয়েছেন বা যে টপিকস এর উপর আপনি বিজ্ঞাপন করেছেন সেটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। এখন ফ্যাক্ট হচ্ছে আমার আপনার ইন্টারেস্ট নাই, কিন্তু আবার অনেকের ইন্টারেস্ট আছে। এদেরকে খুঁজে বের করতে হবে, এই জন্য টার্গেট করতে হবে সঠিক লোকগুলোকে। ফ্যাক্ট হচ্ছে আমি টার্গেট করব কোথায়, আমি টার্গেট করব কিভাবে এবং কেন আমাকে টার্গেট করতে হবে।
টার্গেট করতে গেলে বলতেছে the simple reason that targeting is so important is because there is such a massive audience on Facebook. ফেসবুক বলতেছে যে কেন তোমাদেরকে টার্গেট করা ইম্পর্টেন্ট, বিকজ ফেসবুক একটা ম্যাসিভ অডিয়েন্স আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইউজার থাকে ফেসবুকে। দেয়ারস ওভার 1.8 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। এখানে শুধু তাদের কথাই বলা হয়েছে যারা প্রতিদিন অন্তত একবার করে হলেও ফেসবুকে ঢুকে। 2 দিন পরে অনেকে ঢুকে, 3 দিন পরে অনেকে ঢুকে, অনেকে আছে 1 সপ্তাহে একবার ঢুকে। তাদের ডেটাটা এখানে দেওয়া হয় নাই। 1.8 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে যারা প্রতিদিন অ্যাটলিস্ট একবার করে হলেও ফেসবুকে ঢুকে। এটা হিউজ অডিয়েন্স। এখানে যেমন খুশি হওয়ার ব্যাপার আছে, আবার খুব খুশি হওয়ার ব্যাপার নাই। খুশি হওয়ার ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, অনেক অডিয়েন্স আছে একটা প্ল্যাটফর্মে, এত অডিয়েন্স এক জায়গায় পাওয়া ইটস হিউজ। এক অডিয়েন্স পাওয়া এখানে সরি হ্যাঁ, অনেক অডিয়েন্স পাওয়া এটা হচ্ছে। তো এই জন্য মাথায় রাখতে হবে যে ওয়ান হিউজ অডিয়েন্স এটা যেমন খুব গুড বিষয়, আরেকটা ব্যাপার হচ্ছে যে হিউজ অডিয়েন্স 1.8 বিলিয়ন যারা আছে এরা কিন্তু বাংলাদেশে না, সবাই সারা পৃথিবীতে মিলে। তো ব্যবসাটা যদি আপনার হয় বাংলাদেশি কেন্দ্রিক, তখন আপনার লাগবে বাংলাদেশের অডিয়েন্স। আপনি যদি ইউএস মার্কেটে মার্কেটিং করতে চান তখন আপনার লাগবে ইউএস অডিয়েন্স। আপনি যদি ইউরোপিয়ান মার্কেটে মার্কেটিং করতে চান আপনার লাগবে ইউরোপিয়ান অডিয়েন্স। তার মানে আমাকে বুঝতে হবে যে টার্গেট করতে হবে। আবার যারা পুরো বাংলাদেশের সবাই আমার আপনার কাস্টমার নয়, এখান থেকে আবার টার্গেট করে খুঁজে বের করতে হবে যে আমার প্রোডাক্টের বা আমার সার্ভিসের কাস্টমার কারা হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে খুঁজে বের করব বা আপনি কিভাবে খুঁজে বের করবেন। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করি তখন আমরা কিছু ডেটা দেই। আমরা সোশ্যাল মিডিয়া যখন কাজগুলো করি তখন আমাদের বিভিন্ন ইন্টারেস্ট, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের বিহেভিয়ার, এগুলা থেকে ফেসবুক কি করে একটা ডাটা বাছাই করে, ক্লাসিফাই করে বাছাই করে যে এরা এই টার্গেটের, এরা এই টার্গেটের, এরা এই টার্গেটের। ঠিক তখন আপনি যেভাবে আপনার রেজাল্টটা খুঁজে বের করতে চাচ্ছেন সেই রেজাল্টের সঙ্গে যার রেজাল্টটা ম্যাচিং করবে, তখন সম্ভাব্য এরকম একটা রেজাল্ট আপনাকে ফেসবুক দেবে। তারপর সেই সম্ভাব্য রেজাল্ট, কথা বলতেছেন কি ভাইয়া? একটু মিউট করে রাখেন। তো কি করতে হয়, আমাদের ইন্টারেস্টের সঙ্গে যার মিলবে তার ডেটাটা তখন ফেসবুক আমার আপনার সামনে পাঠায়। সম্ভাব্য অডিয়েন্স, ফার্স্টে হচ্ছে সম্ভাব্য, কারণ প্রথমে কেউ আপনার কাস্টমার হবে না। আগে সম্ভাব্য কাস্টমারের একটা লিস্ট করে ফেসবুক, কারণ পৃথিবীতে অনেকের অনেক জিনিস প্রয়োজন আছে তারপরেও সে শেষ পর্যন্ত কেনে না। এই জন্য হচ্ছে ফার্স্টে অডিয়েন্সটাকে আপনাকে দেয় একটা সম্ভাব্য অডিয়েন্স, এরপর হচ্ছে এটাকে সম্ভাব্য কারা কিনতে পারে বা কারা কাস্টমার হতে পারে বা কারো রেজাল্টে কনভার্ট হতে পারে, আবার এটার ডাটা দেয়। এই জন্য 7টা কির প্রথম কি হচ্ছে ফেসবুকে টার্গেট করা। ফেসবুকে টার্গেট করতে গেলে 3 ওয়েজ টু টার্গেট অন ফেসবুক। ফেসবুকে 3 ভাবে টার্গেট করতে হয়। ফেসবুকে টার্গেটটা 3 ভাবে করতে হয়। নাম্বার 1 হচ্ছে কোর টার্গেটিং। কোর মানে হচ্ছে বেসিক, মূলে বা শেকড়ে টার্গেট করা। শেকড়ে টার্গেট করতে গেলে প্রথমে আপনাকে 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কোর টার্গেটিং করবেন, কোর টার্গেটিং করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি টার্গেট করতেছেন কাদের, লোকেশনটা কোথায়, আপনি যাদের কাছে মার্কেটিং করতে চান তাদের লোকেশন কোথায়। আপনাকে লোকেশন ঠিক করতে হবে। আপনি কি সারা পৃথিবীতে করতে চাচ্ছেন, নাকি একটা দেশে করতে চাচ্ছেন, নাকি একটা দেশের কিছু জেলায় করতে চাচ্ছেন, নাকি একটা জেলার কোনো অংশে করতে চাচ্ছেন। এজন্য লোকেশন ফ্যাক্ট, আপনাকে লোকেশনের গুরুত্ব দিতে হবে। নাম্বার 2 হচ্ছে ডেমোগ্রাফিক, জনগণ, কার কাছে আপনার বিজ্ঞাপনটা পাঠাতে হবে, আপনি বিজ্ঞাপনটা কাকে দেখাতে চান। এটা কি শুধু ছেলেদের জন্য বিজ্ঞাপন, নাকি মেয়েদের জন্য বিজ্ঞাপন, নাকি উভয়ের জন্য বিজ্ঞাপন। এটা কি শুধু ছেলেদের জন্য বিজ্ঞাপন, নাকি মেয়েদের জন্য বিজ্ঞাপন, নাকি উভয়। জি, কথাগুলো আটকে আটকে আসতেছে, মানে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। ভাই তোমার নেট প্রবলেম, আমরা শুনতে পারতেছি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে ভাই, আপনার এখানে সম্ভবত নেটের একটু সমস্যা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটা একটু আপনার ওই জন্য, এই জন্য এখানে কেটে কেটে যাচ্ছে। আপনার নেট সম্ভবত একটু স্লো, এই জন্য কেটে কেটে যাচ্ছে। বাট রেকর্ড হচ্ছে, তো ভিডিওতে দেখলে পরবর্তীতে ক্লিয়ার পাবেন। আর এর মধ্যে নেট ক্লিয়ার হয়ে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যেটা ছিল আমাদের কোর টার্গেটিং এ, কোর টার্গেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আগে লোকেশন খেয়াল করতে হবে, স্থান। কারণ আপনি কোন জায়গায় আপনার জন্য সুইটেবল, আপনার বিজনেসের জন্য, আপনার অ্যাড দেওয়ার জন্য, আপনার টার্গেট করার জন্য সেই লোকেশনটা আগে খুঁজে বের করতে হবে। নাম্বার 2 হচ্ছে ডেমোগ্রাফিক, পিপল, জনগণ, কার জন্য আপনার এই বিজ্ঞাপন, শুধু ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, নাকি উভয়ের জন্য, নাকি ছোট বাচ্চাদের জন্য, নাকি একটু এল্ডার সিটিজেন যারা বয়স্ক লোক এদের জন্য।
ডেমোগ্রাফিক ইম্পর্টেন্ট। নাম্বার 3 হচ্ছে ইন্টারেস্ট, আপনি যাদের কাছে বিজ্ঞাপনটা দিচ্ছেন আপনার সেই বিজ্ঞাপনের প্রতি তাদের আগ্রহ আছে কিনা, তারা ওইটা নিতে বা ওইটা দেখতে ইন্টারেস্টেড কিনা। নাম্বার 4 হচ্ছে বিহেভিয়ার। ব্যবহার, ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। যে নিতে চাচ্ছে তার বিহেভিয়ার কেমন, সে কি কাস্টমার হয়, সে কি অনলাইন থেকে কেনাকাটা করে কিনা, তার ব্যবহার কেমন, তার আচার আচরণ কেমন, সে কি খুব রাফ কিনা বা সফট কিনা বা পলাইট কিনা, এই বিষয়গুলো, দিস আর দ্য ফ্যাক্টস, এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে ফাইনালি দেখতে হবে কানেকশন, আপনি যার কাছে আপনি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন তার সঙ্গে আপনার কোনোভাবে কানেক্ট আছে কিনা, কিভাবে সে আপনার ফেসবুক ফ্রেন্ড কিনা, অথবা সে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড কিনা, অথবা সে আপনার কোনো পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বা কোনোভাবে এনগেজড আছে কিনা, অথবা সে আপনার ফ্রেন্ডও না আপনার ফ্রেন্ডেরও ফ্রেন্ড না, বাট কোনো না কোনো ভাবে আপনি এবং সে একই গ্রুপে আছেন, কোথাও না কোথাও কোনো গ্রুপে অ্যাড আছেন। আচ্ছা, এটাও যদি না হয় তাহলে দেখতে হবে যে তার সঙ্গে আরো কোনো ওয়ে আছে কিনা যোগাযোগ করার, বা তার সঙ্গে কোনোভাবে আপনার সম্পর্ক আছে কিনা, সেটা হচ্ছে আরেক পার্ট। কানেকশনের মধ্যে এটা হচ্ছে দেখা, এটা হচ্ছে কোড টার্গেটিং এর মধ্যে পার্ট হচ্ছে যোগাযোগ আছে কিনা কোনোভাবে। যার সঙ্গে যোগাযোগ আছে তার জন্য এক ধরনের মার্কেটিং পলিসি, যার সঙ্গে কানেক্টিং নাই তার সঙ্গে মার্কেটিং আরেক ধরনের পলিসি। তো কোড টার্গেটিং এ আমরা 5টা বিষয় খেয়াল করে ফেললাম, আমরা বুঝতে পারলাম 5টা বিষয়, আমরা বুঝতে পারলাম স্থান, পাত্র, আগ্রহ, ব্যবহার, সংযুক্ততা অথবা সম্পর্ক। এই 5টা বিষয় হচ্ছে কোড টার্গেটিং করতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে। আবার বলতেছি, স্থান, পাত্র, আগ্রহ, ব্যবহার, সংযুক্ততা অথবা সম্পর্ক, এই হচ্ছে কোর অডিয়েন্স টার্গেটিং করা। নাম্বার 2 তে চলে যাই আমরা, কাস্টম অডিয়েন্স। এখানে 1.8 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে ফেসবুক বলতেছে, এখান থেকে আমার কাস্টম অডিয়েন্সটা আমি খুঁজে বের করব কিভাবে? টার্গেট পিপল, কাদেরকে টার্গেট করব? দ্যাট ইউ অলরেডি হ্যাভ এ রিলেশনশিপ উইথ, যাদের সঙ্গে অলরেডি তোমার কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক হতে পারে? যেমন ধরেন আপনার পেজে আপনি একটা পোস্ট দিয়েছেন, আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন বা পোস্ট দিয়েছেন, সেই পোস্টের মধ্যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের লিংক দিয়েছেন, আপনার ওয়েবসাইটের কথা বলেছেন ওখানে। তো দেখা গেল আমি আপনার পেজে কোথাও লাইক করিনি, কমেন্ট করিনি, ইভেন সেই পোস্টার মধ্যে আমি লাইক দিই নাই, কিন্তু আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করে আমি আপনার ওয়েবসাইট ভিজিট করেছি। এই রিপোর্টটা ফেসবুকের পিক্সেল নামে একটা ছোট্ট টুল আছে, ছোট্ট একটা কোড আছে, এই কোডটা ওয়েবসাইটের মধ্যে বসিয়ে দিলে দেখা যায় যে কে কে আপনার ওয়েবসাইটে আসছে ফেসবুক থেকে, এটা চেক করা যায়। তার মানে দেখেন, সে আপনার পেজে আপনার সঙ্গে কোনোভাবে যুক্ত নাই, কিন্তু তারপরেও আপনার সঙ্গে তার একটা সম্পর্ক হয়েছে কিভাবে? সে আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে। আর একটা জিনিস মনে রাখবেন, যার ওয়েবসাইট ভিজিট করার অভ্যাস আছে বা যে ওয়েবসাইট ভিজিট করে তার রেজাল্টে কনভার্ট হওয়ার বা কাস্টমার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ মানুষ অনেকটা নিশ্চিত হওয়ার পরে ওয়েবসাইট ভিজিট করে বা আরো ডিটেলস জানার জন্য ওয়েবসাইট ভিজিট করে, দ্যাট মিনস হি ইজ ইন্টারেস্টেড। এই জন্য ওয়েবসাইট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সব জায়গায় বিজনেস করতে গেলে, এখন অনলাইনে বিজনেস করতে গেলে ওয়েবসাইটটা হচ্ছে মাস্ট। কারণ ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেসের ভ্যালুবিলিটি ঠিক করে এবং একটা বিজনেসের কোয়ালিটি ঠিক করে এবং একটা বিজনেসের বিশ্বস্ততা অর্জন করতে সাহায্য করে। নাম্বার 2 হচ্ছে ইমেল লিস্ট কাস্টম অডিয়েন্স। ইমেল লিস্ট থেকে আপনার অডিয়েন্স টার্গেট করা যায় কিভাবে? দেখবেন আপনাদের কাছে অনেক ধরনের অ্যাড আসে যে আজকে 24 ঘন্টার জন্য এই কোর্সটি ফ্রি, এটাতে যদি এনরোল করতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন। অথবা কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের যদি নিউজ লেটার নিয়মিত পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন বা সাইন আপ করুন, বা এখানে আমাদের এটা করতে চান এই জন্য ফর্ম ফিল আপ করুন। অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করা, কোনো ধরনের ফর্ম ফিল আপ করলে কি হয়, সেখানে আমরা ডেটা দিই, আমার ইমেল দিই অথবা ফোন নাম্বার দিই, ইমেলটা মাস্ট দিই। এভাবে করে কি করে একজন মার্কেটার ইমেল কালেক্ট করে, কারণ ইমেল কালেক্ট করলে হচ্ছে ইমেলটা খুব চমৎকার জিনিস, ইমেল কিন্তু নষ্ট হয় না, এই জন্য ইমেলে কন্টিনিউ টার্গেট করে মার্কেটিং করা যায়। যদিও আমাদের দেশে ইমেল মার্কেটিংটা এখনো অত পপুলারিটি পায় নাই, কারণ আমরা নিজেরাই ইমেলের ব্যবহারটা ঠিক মতো জানি না। বাট যখন আপনি বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি কোনো কাস্টমারের কাজ করবেন, তখন ইমেলটা আপনার জন্য হিউজ একটা ইম্প্যাক্ট রাখবে। কারণ বাইরের দেশে ইমেলের ভ্যালুটা খুব বেশি, ওইখানে কর্পোরেট কালচার, অর্ডার থেকে শুরু করে সবকিছু নির্ভর করে ইমেলের উপর। কারণ ইমেল হচ্ছে ডিড ডকুমেন্টস এর মতো, আপনি কাউকে ইমেল করলে এবং কেউ যদি আপনাকে ইমেল করে তাহলে কিন্তু আপনি সেই ইমেলের ভাষা বা শব্দ বা লেখা চেঞ্জ করতে পারবেন না। দ্যাট মিনস আপনি পরবর্তীতে কোনো কিছু ডিসঅ্যাগ্রি করতে পারবেন না যে না আমি এটা বলিনি, আমি এটা করিনি।
এই জন্য হচ্ছে ইমেল খুব গুরুত্বপূর্ণ। আর বাইরের দেশে কর্পোরেট কালচার, বাইরের দেশে কেন বাংলাদেশেও বলি, কর্পোরেট পলিটিক্স খুব কঠিন পলিটিক্স। কর্পোরেট পলিটিক্সে কেউ যেন ফেসে না যায়, এই জন্য সবকিছু কি করে, ইমেলের মাধ্যমে কাউকে ইনস্ট্রাকশন দেয়া, কাউকে অর্ডার দেয়া, কাউকে রিকোয়েস্ট করা, এগুলো সব ইমেলের মাধ্যমে সম্পন্ন করা হয়। এই জন্য ইমেলটা খুব গুরুত্বপূর্ণ। বাইরের দেশে ইমেলের মাধ্যমে সিরিয়াস রকমের মার্কেটিং করা হয়, টার্গেটিং করে। নাম্বার 3 হচ্ছে সরাসরি দেখতে হবে আপনার পেজের সঙ্গে এনগেজমেন্ট আছে কার কার, মানে কেউ আপনার পেজে লাইক করেছে কিনা, কমেন্ট করেছে কিনা, শেয়ার করেছে কিনা, অ্যাটলিস্ট বাজে কমেন্টও হলেও করেছে কিনা। যদি থাকে আপনার পেজের সঙ্গে যাদের এনগেজমেন্ট আছে তাদের জন্য টার্গেট করে আবার আরেক ধরনের মার্কেটিং। এরপর দেখতে হবে অ্যাপ এনগেজমেন্ট, অ্যাপ্লিকেশন এনগেজমেন্ট মানে কি, এরকম অফার থেকে অনেকের আসে, অ্যাপ্লিকেশন থেকে অনেক আপনার কাস্টমার পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? যেমন ধরেন আপনারা অনেকেই পাবেন, আপনাদের কাছে দেখবেন এরকম অফার আসে যে আপনার ফ্রেন্ডকে ফুড পান্ডার অ্যাপটা রেফার করুন, আপনার ফ্রেন্ডকে ফুড পান্ডার অ্যাপটা রেফার করুন, সে যদি এটা আপনার রেফার থেকে বা সে যদি আপনার রেফার থেকে কি করে, ইনস্টল করে, তাহলে আপনি ফুড পান্ডার প্রথম অর্ডারে 70 টাকা ডিসকাউন্ট পাবেন, 100 টাকা ডিসকাউন্ট পাবেন। অথবা আপনি আপনার ফ্রেন্ডকে বিকাশ অ্যাপ রেফার করুন, সে যদি সেখান থেকে বিকাশ অ্যাপটা তার মোবাইলে ডাউনলোড করে, তাহলে আপনি 20 টাকা ক্যাশব্যাক পাবেন। অথবা আপনি আপনার পাঠাও অ্যাপটা আপনি কারোর ফ্রেন্ডকে রেফার করুন, আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ যদি সেখান থেকে আপনার পাঠাও অ্যাপটা ডাউনলোড করে, তাহলে প্রথম রাইডে আপনি 70 টাকা ডিসকাউন্ট পাবেন। এরকম অফার আসেন আপনাদের কাছে, পান না? জি হ্যাঁ। এগুলা প্রচুর আসে, এগুলা হচ্ছে অ্যাপ্লিকেশন এনগেজমেন্ট। কারণ আপনারা নিজেরাই খেয়াল করেন, আপনারা যখন নগদে অ্যাকাউন্ট করেছেন, বিকাশে অ্যাকাউন্ট করেছেন, রকেটে অ্যাকাউন্ট করেছেন, পাঠাওতে অ্যাকাউন্ট করেছেন, উবারে অ্যাকাউন্ট করেছেন, ফুড পান্ডা অ্যাকাউন্ট করেছেন, তখন কিন্তু আমরা ডেটা দেই, আমরা সেখানে ইমেল দিই, ফোন নাম্বার দিই, আমাদের অ্যাড্রেস দেই। ওইভাবে করে কি হয়, যে মার্কেটার তার কাছে ডেটাটা চলে আসে, সে তখন মার্কেটিংটা করতে পারে, কারণ তার কাছে ইমেল চলে আসলো, তার কাছে ফোন নাম্বার চলে আসলো। বিকজ ডিজিটাল মার্কেটিং এখন হচ্ছে ডেটা ভিত্তিক মার্কেটিং, যার কাছে যত বেশি ডেটা সে হচ্ছে তত ভালো মার্কেটিং করতে পারবে। কারণ ডেটাই হচ্ছে এখন শক্তি, আপনার কাছে ডেটা নাই, আপনি কোনো মার্কেটিং করতে পারবেন না যত টাকাই খরচ করেন। সো আপনার হাতে ডেটা থাকতে হবে। ভিডিও ভিউজ কাস্টম অডিয়েন্স, আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতেই পারে, অথবা আপনি ফেসবুকে কোনো ভিডিও দিতেই পারেন, অথবা আপনি ভিমিওতে কোনো ভিডিও দিতেই পারেন। সো এই যে ভিডিও দিতে গেলে আপনি ভিডিও ভিউ থেকে, এই যে ভিডিও ভিউ যারা করে, দেখবেন যারা ইউটিউব আছে, ইউটিউবে যখন চ্যানেল সাবস্ক্রাইব করা হয় তখন প্রত্যেকজনের ইমেল আপনার কাছে চলে যায়। অথবা যারা দেখবেন কোনো লাইক করেছে বা কমেন্ট করেছে, তাদের প্রোফাইলে ক্লিক করলে দেখবেন তাদের মেইলে চলে যায়, জিমেইলে নিয়ে যায়, তাদের গুগলে অ্যাকাউন্টে নিয়ে যায়, অথবা তাদের ফেসবুকে নিয়ে যায়। তো এইভাবে করে কি হচ্ছে, আপনি কিন্তু ডেটা পেয়ে যাচ্ছেন বা লিড পেয়ে যাচ্ছেন, এগুলাকে লিড বলা হয়। ইমেল, ফোন নাম্বার পাওয়া, এগুলাকে বলা হয় লিড, LEAD, লিড, সূত্র। লিড আপনার হাতে যত থাকবে আপনি তত স্ট্রং মার্কেটিং করতে পারবেন। এবং সারা পৃথিবীতে লিড কালেক্ট করা, যারা লিড কালেক্ট করে দিতে পারে, এদের হিউজ ডিমান্ড। এন্ড ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা শক্তিশালী পার্ট হচ্ছে লিড জেনারেশন করা। কারণ একটু আগেই বলেছি, আপনার হাতে যদি ডেটা না থাকে আপনি তাহলে মার্কেটিং করতে পারবেন না। তো এইভাবে হচ্ছে কাস্টম অডিয়েন্স টার্গেট করা যায় এই 5টা উপায়ে। মানে এটা আপনার সঙ্গে কোনো না কোনো ভাবে এদের রিলেশন আছে, এদের মধ্যে থেকে খুঁজে বের করা যে কার কার কাছে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করতে পারবেন, বা অর্ডার রিপ্লেস করতে পারবেন, অর্ডার প্রসেস করতে পারবেন, বা তাকে বাধ্য করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স। লুকঅ্যালাইকের যদি আমরা বাংলা করি বা একদম খাঁটি বাংলায় বোঝাতে চাই, তাহলে দেখে যেন মনে হয় এমন ব্যাপার। ফেসবুকের যাদের কাছে মনে হবে দেখে যে এরা কাস্টমার হতে পারে, এই রেজাল্টটা বা এই রিপোর্টটা ফেসবুক আপনাকে দেয় আপনি যখন লুকঅ্যালাইক অডিয়েন্স ক্যাম্পেইন করবেন। রিচ পিপল হু আর লাইক কারেন্ট কাস্টমার, তাদের কাছে পৌঁছান যারা আপনার কারেন্ট কাস্টমারের মতো, মানে বর্তমান কাস্টমারের মতো মনে হয়, অথবা আপনার ওয়েবসাইটের ভিজিটর, অথবা আপনার ফেসবুক ফ্যান। এটা কি করে, কাস্টম অডিয়েন্স থেকে, আপনার সোর্স অডিয়েন্স হবে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স থেকে যখন হচ্ছে আপনি লুকঅ্যালাইক অডিয়েন্স করবেন, লুকঅ্যালাইক অডিয়েন্স যখন করবেন, তখন হচ্ছে ফেসবুক আপনাকে রিপোর্ট দেয় যে এরা তোমার সম্ভাব্য কাস্টমার বা ক্লায়েন্ট হতে পারে। এই হচ্ছে ফেসবুকে টার্গেট করার 3টা উপায়। আপনি কোড টার্গেটিং করে মার্কেটিং করতে পারেন, আপনি কাস্টম অডিয়েন্স টার্গেট করে মার্কেটিং করতে পারেন, ইভেন আপনি লুকঅ্যালাইক অডিয়েন্স টার্গেট করেও মার্কেটিং করতে পারেন। ফ্যাক্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে কোন সময় কোন প্রসেসের মার্কেটিং করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ফেসবুক আপনাকে বলে দেবে যে ঠিক কোন সময় কোন বিষয়ের জন্য কোন ধরনের মার্কেটিং বা ক্যাম্পেইন করতে হয়। এটা ফেসবুকের ফানেলে বলে দেয়। ওকে,
এরপর হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ বা আপনার যে বিজ্ঞাপন এটাকে স্কেলিং করতে হবে। স্কেলিং মানে হচ্ছে গোছাতে হবে। গোছাতে গেলে কি করতে হবে? আপনার একটা সোর্স অডিয়েন্স লাগবে, উৎস। এই যে আপনি পিপল কালেক্ট করতেছেন বা যাদের কাছে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, যাদেরকে জোগাড় করলেন, ইউজ সোর্স অডিয়েন্স। এই সোর্স অডিয়েন্সটা আপনি কোত্থেকে পাবেন? সোর্স অডিয়েন্স আপনি পাবেন এখান থেকে, কাস্টম অডিয়েন্স থেকে। ইউজ সোর্স অডিয়েন্স, ব্রেকেটে দেখেন কাস্টম অডিয়েন্স আছে। কেন আমরা সোর্স অডিয়েন্সটা খুঁজে বের করতে চাই? টু ফাইন্ড সিমিলার পিপল অন ফেসবুক। আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার ইন্টারেস্টের সঙ্গে মিলে, ম্যাচিং করে। তার ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট প্রায় সিমিলার, তার বিহেভিয়ারের সঙ্গে আপনার বিহেভিয়ারের সঙ্গে মিলে মোটামুটি এই ধরনের সিমিলার মানে সমান একই রকম লোককে খুঁজে বের করার জন্য হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয়। আর এটার কেন করা হয় এটার একটা এক্সাম্পল আছে। এক্সাম্পল হচ্ছে যে কেন করা হয়, ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনি যদি 10,000-এর অন্তত মানে 10,000-এর একটা সোর্স অডিয়েন্স খুঁজে বের করতে পারেন, তাহলে ফেসবুক আপনাকে 20 লাখ টার্গেটেড লোকের কাছে মার্কেটিং করার অপশন দেবে। আপনার সোর্স অডিয়েন্স যদি 5,000 হয়, ফেসবুক আপনাকে টার্গেট করার জন্য 10 লাখ অডিয়েন্স দেবে, যাদেরকে টার্গেটিং করে আপনি মার্কেটিং করতে পারবেন। এবং এরা সম্ভাব্য কাস্টমার, এটা মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট আপনার যদি মানে কি হয় 2,000-ও হয়, তাও আপনি মানে প্রায় 2.5 লাখ 3 লাখ লোককে টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। সো ইটস হিউজ। এই জন্য আপনাকে স্কেলিং করতে গেলে মাথায় রাখতে হবে যে আমার সোর্স অডিয়েন্সটা নিতে হবে কাস্টম অডিয়েন্স থেকে, আর কাস্টম অডিয়েন্স থেকে আমাকে খুঁজে বের করতে হবে আমি কতগুলো লোক পাই। ইভেন আপনার কাস্টম অডিয়েন্সের সোর্স অডিয়েন্স যদি 1,000-ও থাকে, তাও আপনি প্রায় 5 লাখ লোকের কাছে টার্গেট করে মার্কেটিং করা যায়। এন্ড 5 লাখ লোককে টার্গেট করে মার্কেট করা মানে হিউজ। এই 5 লাখ কিন্তু আপনি আন্দাজে কাউকে টার্গেট করতেছেন না। আপনার বিজনেসের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি বা আপনার সার্ভিসের প্রতি কোনো না কোনো ভাবে তার ইন্টারেস্টের ম্যাচিং আছে, বা কোনো না কোনো ভাবে আপনার ইন্টারেস্টের সঙ্গে আপনার বিহেভিয়ারের সঙ্গে তার ম্যাচিং আছে, অথবা সে অনলাইন থেকে কেনাকাটা করে, সে ইন্টারেস্টেড। এই ধরনের লোকগুলাই হচ্ছে এই অডিয়েন্সের মধ্যে থাকে। তো এই জন্য ডিজিটাল মার্কেটিং এ যেভাবে করে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি, আমরা কিন্তু অ্যানালগ মার্কেটিং এ বা ট্র্যাডিশনাল মার্কেটিং এ ভাবে পারি না। দ্যাটস ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ গেটিং বেটার এন্ড বেটার ডে বাই ডে। এবং এটার জন্য ডিজিটাল মার্কেটিং এর এত ইনফ্লুয়েন্স এখন বাজারে। তাহলে আমাকে শুরু থেকে কি করতে হবে? হাউ স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। স্ক্র্যাচ থেকে শুরু করতে গেলে আমাকে কি করতে হবে? শুরু থেকে শুরু করা। আপনাকে অনেক ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করতে পারে, হাউ ডু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ? তুমি কিভাবে শুরু থেকে শুরু করবে? যদি তুমি টার্গেট করতে হয় বা তোমার অডিয়েন্স লাগে বা আমার যে অডিয়েন্স লাগবে, তুমি তাদের কিভাবে খুঁজে বের করবে? আপনি তখন সুন্দর করে বলে দেবেন, স্যার আই উড গো ফর কোড টার্গেটিং, দেন আই উইল গো ফর কাস্টম অডিয়েন্স, ফাইনালি আই উইল গো ফর লুকালাইক অডিয়েন্স, দেন আই থিঙ্ক ইউ উইল হ্যাভ ইউর প্রপার অডিয়েন্স। তখন কাস্টমার ক্লায়েন্ট চিন্তা করবে, বা এ তো জানে, এ জানে কিভাবে কাজ করতে হবে। কারণ আপনাকে যখন প্রশ্ন করবে, আপনি যদি তার অ্যান্সার গুলো না দিতে পারেন, তাহলে সে কিন্তু আপনাকে কাজ দিবে না। বিকজ দে আর নট বাংলাদেশি। মামা, ভাই, চাচা এগুলা বললে আবেগে বাংলাদেশে কাজ হয়, বাট বাইরের দেশে এখানে নাই। স্ট্রেট ব্যাপার হচ্ছে কাজ জানেন, ইয়েস অর নো, শেষ। আপনি যদি ইয়েস জানেন, তাহলে আপনাকে স্যাম্পল দিতে হবে, প্রুফ দিতে হবে, এবং ডেফিনেটলি আপনাকে একটা ছোট ইন্টারভিউর মধ্যে দিয়ে যেতে হবে। সেটা 5 মিনিটের হতে পারে, 1 ঘন্টার হতে পারে, কারণ ক্লায়েন্ট তার বিজনেসটা আপনার হাতে দেবে। আমাদের দেশে ওইভাবে না হলেও তাদের এখানে ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং খুব পপুলার। কেন হচ্ছে পপুলার? কারণ তারা হচ্ছে টোটাল বিজনেসটাকে অনলাইন প্রসেস করে ফেলেছে, অনলাইনে নিয়ে গেছে। সো একজন তার বিজনেসটা আপনার হাতে তুলে দেবে, আপনার সম্পর্কে 100% নিশ্চিত হওয়ার পরে তুলে দেবে। বিকজ একজন ডিজিটাল মার্কেটার চাইলে একটা বিজনেসকে আকাশ থেকে মাটির নিচে নামাই দিতে পারে। কারণ তার একটা ভুল মার্কেটিং করা, তার একটা ভুল ক্যাম্পেইন, তার একটা ভুল টার্গেট, একটা ভুল চয়েস একজন ক্লায়েন্টের উপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই জন্য হচ্ছে থিওরিটিক্যাল কিছু বিষয়, এই বিষয়গুলো আপনাদের একদম মাথায় রাখতে হবে। আসেন ফেসবুকের ফানেলটা দেখি। নাম্বার সেকেন্ড, সাবটা কি? নাম্বার সেকেন্ড কি? ফেসবুক ফানেল। ফেসবুকের মার্কেটিং ফানেল। ফানেলের বাংলা করলে হয় চিমনি বা চুল্লির মতো। দেখবেন ওই যে ইটার ভাটায় গেলে দেখুন অনেক চুল্লির মতো থাকে, বা যারা মুভি দেখেন তারা দেখেন ওই যে শীতের সময় বাসা বাড়িতে আপনার ফায়ার প্লেস আগুন জ্বালাইলে উপরে চিমনি দিয়ে বের হয়। তো ফেসবুকের মার্কেটিং এর ক্ষেত্রে এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমাদের চুল্লি ব্যবহার করতে হবে, ব্যাপারটা এমন নয়। আসেন ফেসবুকের মার্কেটিং এর ফানেলটা আমরা দেখি, কোথা থেকে ক্যাম্পেইন করতে এবং ফেসবুক কি বলতেছে, কিভাবে মার্কেটিং করতে বলতেছে। আমি এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যাই, বিকজ অ্যাডস ম্যানেজার থেকে আমি মার্কেটিংটা করব। অ্যাডস ম্যানেজার থেকে আমাকে মার্কেটিং করতে হবে। অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি একটা বিজ্ঞাপন ধরেন ক্রিয়েট করতে চাই, একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছি, ক্রিয়েট। এই হচ্ছে দিস ইজ দ্য ফানেল অফ ফেসবুক। এই হচ্ছে ফেসবুকের ফানেল। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ফেসবুক ক্যাম্পেইন করতে হয় এখান থেকে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ফেসবুক বলতেছে ক্যাম্পেইনের বিষয়বস্তু চুজ করো। তোমার ক্যাম্পেইনের কি লক্ষ্য সেটাকে কি করো তুমি
পছন্দ করো। দেখেন এখানে ফেসবুক বলছে যে আপনার যদি বিজনেস নতুন হয়, আপনার নতুন বিজনেস শুরু করেছেন, কেউ জানে না, কাউকে জানাতে হবে, কারণ মানুষ জানলে না তারপর কাস্টমার হবে, আগে জানলোই না তাহলে কাস্টমার কোথা থেকে আসবে? তো ফেসবুক আপনাকে বলছে আপনার অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাওয়ারনেস জাগাইতে হবে, মানুষকে জানাতে হবে বা মানুষকে সচেতন করতে হবে কি বিষয়ে, যে আপনি মার্কেটে এসেছেন বা আপনার নতুন একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে এসেছেন। তো এটার জন্য আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচের ক্যাম্পেইন করতে হবে। প্রত্যেকটা আয়ের উপরে এরকম করে কার্সার ধরবেন, বলে দেয় কোনটার রেজাল্ট কি। রিচ হচ্ছে অনেক লোকের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দেওয়ার জন্য। তো ফ্যাক্ট হচ্ছে আপনি যখন একটা নতুন বিজনেস শুরু করবেন, আপনার প্রথম টার্গেট থাকবে অনেক লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছে যাওয়া, কারণ অনেক লোক জানলে পারে পরে হচ্ছে আপনি ওখান থেকে শর্ট করতে পারবেন। হ্যাঁ, যে আমার কাস্টমার অডিয়েন্স কেমন কেমন দরকার ছিল, এরকম কেমন কেমন করে শর্ট করে খুঁজে বের করা যায়। অ্যাওয়ারনেস হচ্ছে আপনি যদি কোনো ব্র্যান্ডকে ইস্টাবলিশ করতে চান, যে নতুন একটা জিনিস বা নাম এটাকে ইস্টাবলিশ করতে চান, তখন আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। তো আপনাকে বলেই দিল যে শুরুর বিজনেসে বা শুরুর মার্কেটিং আপনাকে কোন জায়গায় করতে হবে। এখন শুরুর মার্কেটিং করার দরকার এই জায়গায়, আপনি মার্কেটিং করতেছেন এটা, তাহলে রেজাল্ট তো ভুল আসবেই। আপনি যা চাচ্ছেন সেই রেজাল্ট তো আসবে না। ওদিকে ফেসবুক ফাটাই ফেলতেছেন, আমি টাকা খরচ করে বুস্ট করতেছি, টাকা আসতেছে না, রেজাল্ট আসতেছে না, সেল হচ্ছে না, হবে কিভাবে? আপনাকে তো ফেসবুক নিজে বলে দিচ্ছে যে ভাই এই তোমার যদি সিচুয়েশন এরকম থাকে তাহলে তুমি এই রকম করো, এই লেভেলে যখন আসবে তারপরে তুমি এইভাবে করো। এখানে যখন একটা লেভেল চলে আসবে তখন ফেসবুক বলছে আপনি বিবেচনা করেন কি করতে চান, কনসিডারেশন, ফেসবুকের সেকেন্ড ফানেল। কনসিডারেশন বলছে বিবেচনা করতে, বলছে বিবেচনা মানে কি, আপনি ট্রাফিক নিতে চান, অনেক ট্রাফিক নিতে চান আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক ইভেন্টে অথবা আপনার মেসেঞ্জারে অথবা আপনার অ্যাপ্লিকেশনে, তাহলে আপনাকে ট্রাফিকের ক্যাম্পেইন করতে হবে। আপনি যদি চান আপনার পেজ ভাইরাল করতে, আপনার পোস্ট ভাইরাল করতে, আপনার পেজে মানুষ লাইক কমেন্ট শেয়ার করে ভরে ফেলবে, তাহলে আপনাকে এনগেজমেন্টের ক্যাম্পেইন করতে হবে। আপনি যদি চান আপনার নিজের কোনো অ্যাপ্লিকেশন থাকে অথবা ক্লায়েন্টের কোনো অ্যাপ্লিকেশন আপনাকে বিজ্ঞাপন করতে দেয়, অ্যাপ ইনস্টল করা, আপনার লক্ষ্য অ্যাপ ইনস্টল করা, তাহলে আপনাকে অ্যাপ ইনস্টল করার যে ক্যাম্পেইন সেটা চালাতে হবে। আপনার ভিডিও আছে, আপনি চাচ্ছেন ভিডিওটা অনেক মানুষকে দেখাতে, তখন আপনাকে ভিডিও ভিউ ক্যাম্পেইন করতে হবে। আপনার প্ল্যান হচ্ছে না আমি ইমেল কালেক্ট করব আর হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করব, এইভাবে করে আমি ইমেলের মাধ্যমে মার্কেটিং করব অথবা সরাসরি ফোনের মাধ্যমে মার্কেটিং করব, তার জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন চালাতে হবে। আপনি যদি চান মেসেঞ্জারে, কারণ আপনার মাথায় হঠাৎ ঢুকলো যে নিউজ ফিডে অনেকে বিজ্ঞাপন দেখে না, দেখতে চায় না বা পাস করে যায়, কিন্তু মেসেঞ্জারে যদি যাই, মেসেঞ্জারে একটা নক আসলে বা একটা রিং এর টোন আসলে মানুষ মেসেঞ্জারটা চেক করে। এই জন্য মেসেঞ্জার মার্কেটিং এখন খুব পপুলার একটা মাধ্যম। তো আপনাকে তখন করতে হবে মেসেঞ্জার ক্যাম্পেইন। আপনি যদি মেসেঞ্জার মার্কেটিং করতে চান আপনাকে ডেফিনেটলি মেসেঞ্জার মার্কেটিং করতে হবে, মেসেঞ্জার ক্যাম্পেইন করতে হবে। তো দেখেন দুইটা অবজেক্টিভ বলে দিছে, ফাইনাল হচ্ছে রেজাল্ট, কনভার্সন। তুমি যদি কনভার্সন রেজাল্ট চাও ওই বিজ্ঞাপন থেকে, তাহলে তোমাকে কনভার্সন ক্যাম্পেইন করতে হবে। তোমার যদি অনেক বড় ই কমার্স বিজনেস থাকে তাহলে তোমাকে ক্যাটালগ সেলস করতে হবে, বিজনেস আনতে গেলে, লাভ আনতে গেলে। তারপর যদি আপনার বড় ই কমার্স সাইট থাকে, অ্যামাজন, আলিবাবা এরকম বড় বড় সাইটের সাইট থাকে, ইবে, আলি এক্সপ্রেস, ইটস এরকম যদি সাইট থাকে, তখন হচ্ছে আপনাকে স্টোর ট্রাফিক, স্টোরে ভিজিটর নিতে গেলে আপনাকে স্টোর ট্রাফিকের ক্যাম্পেইন করতে হবে। দেখেন দুইটা দুই ধরনের ট্রাফিক, এটা হচ্ছে ফেসবুকে নিবে, ফেসবুক মেসেঞ্জারে নিবে, সরি ফেসবুক ইভেন্টে নিবে, ফেসবুক মেসেঞ্জারে নিবে, আদার্স জায়গায় নিবে, এটা হচ্ছে এই ট্রাফিক, অথবা ওয়েবসাইটে নিবে। আর এখানে হচ্ছে সরাসরি ই কমার্স সাইটে, ই কমার্স সাইটে স্টোর নেওয়ার ট্রাফিক হচ্ছে আপনার স্টোর ট্রাফিক। এই হচ্ছে ফেসবুকের ফানেল। ফেসবুক বলে দিল যে কোন বিষয়ে তোমার যখন বিজনেসের যে অবস্থা, সেই অবস্থায় তোমাকে কোন ধরনের মার্কেটিং করতে হবে, আমাকে কোন ধরনের মার্কেটিং করতে হবে, এটা ফেসবুক আমাদেরকে বলে দিল। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ফেসবুকের তার বিজ্ঞাপনের ফানেল এখানে দিয়েছে, এটা হচ্ছে তার বিজ্ঞাপনের ফরম্যাট। সে বলতেছে এখান থেকে যে কোনো একটা ফরম্যাটে তোমাকে বিজ্ঞাপন দিতে হবে। তুমি যদি নতুন ব্যবসায়ী হও তাহলে একরকম, তুমি যদি মাঝামাঝি ব্যবসায়ী তাহলে একরকম, আর তুমি যদি পুরানো ব্যবসায়ী হও তাহলে তোমার জন্য চিন্তা আরেক রকম। এখন ফ্যাক্ট হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো এই জায়গায় ফেসবুক এখানে বুস্ট করা যায় এরকম কোন অপশন দিছে কিনা দেখেন তো। না 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 নাই স্যার। আচ্ছা আমি বলতেছি এটা নাকি ফেসবুক বলতেছে? ফেসবুক ফেসবুক বলতেছে ফেসবুক বলতেছে। ফেসবুক বলতেছে যে ফেসবুকের মার্কেটিং করতে গেলে, সফল হতে গেলে তুমি ফেসবুক থেকে ক্যাম্পেইন করো। আমাদের দেশে বুস্ট নামের একটা জিনিস নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। বুস্ট করা যায়, একটা ক্যাম্পেইন করার পরে সেই ক্যাম্পেইনটা যদি খুব ভালো রেজাল্ট হয়, আপনি যদি সেই বিজ্ঞাপনটাকে আবার চালাতে চান তখন আপনি বুস্ট করতে পারেন। বাট আমরা প্রাইমারি শুরু করি বুস্ট করে, দিস ইজ টোটালি রং কনসেপ্ট। এই ছিল ফেসবুকের ফানেলের রূপ। তো ফেসবুকের ফানেলের যদি রূপটা এরকম হয়, তাহলে আমাদের এখানে একটা ফ্যাক্ট দেখতে হবে। আমরা আরেকটু ক্লিয়ার করে দেখি, আমরা চিত্রটা দেখলে বুঝতে পারবো যে ফেসবুকের কি বলে,
ফানেলের আসলে কাজটা কি করে, কিভাবে কাজ করে। আমাদের একটা কথা বলেছি যে ফেসবুকের কাজ হচ্ছে, সরি, ফেসবুক নয়, মানে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম ব্যাপার হচ্ছে অডিয়েন্স শর্ট করে আনা, অডিয়েন্স ন্যারো করে আনা। অডিয়েন্স ন্যারো করে আনা মানে হচ্ছে যে আপনি অনেক লোকের কাছে মার্কেটিং করতেছেন, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আপনি কতটা টার্গেটেড লোকের কাছে মার্কেটিং করতে পারতেছেন, এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট, মনে রাখবেন। আপনি কতটা টার্গেটেড লোকের কাছে মার্কেটিং করতে পারতেছেন, এটা হচ্ছে হিউজ ফ্যাক্ট। কারণ অনেক লোক কিন্তু আপনার দরকার নাই, আপনার দরকার হচ্ছে যার আপনার প্রোডাক্ট বা বিজনেসের প্রতি ইন্টারেস্ট আছে। ওই যে একটু আগে বলেছি, আমার যদি আপনার প্রোডাক্টের প্রতি, আপনার বিজনেসের প্রতি আমার ইন্টারেস্ট না থাকে, তাহলে কি করবেন? আপনার বিজ্ঞাপনটা শুধু আমার কাছে কাছে আসবে, আপনার বিজ্ঞাপনটা আমার কাছে আসবে, কিন্তু আমি কি করব? ওই বিজ্ঞাপনটা কিন্তু দেখবো না। আমি হয়তো ক্লিক করব, ক্লিক করলে আপনার টাকাটাও খরচ হবে, বাট আপনার লাভ হলো না। আর ডিজিটাল মার্কেটিং এর নিয়ম হচ্ছে যে আপনার প্রত্যেকটা পয়সার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হইতে হবে। হ্যাঁ, সব জায়গা থেকে রেজাল্ট আসবে না, সব জায়গা থেকে রেজাল্ট আসবে না, এটা সম্ভব না, কারণ সবাই সেলার কাস্টমার হবে না, বাট যত বেশি আনা যায়। আসেন ফানেলটা কিভাবে কাজ করে একটু দেখি। এই হচ্ছে ফেসবুক ফানেল। এই যে বড় করে টার্গেট করা শুরু হয়, বুঝতে পেরেছেন, আর শেষ হয় এরকম ছোট করে অডিয়েন্স শর্টিং করে, ঠিক আছে? তো শর্ট করে শুরু হয়। দেখেন এখানে প্রথম কি বলা হয়েছে, এখানে প্রথম বলা হয়েছে, একটু চিন্তা দেখেন, প্রথমে বলা হয়েছে যে আপনাকে অ্যাওয়ারনেস, ওই যে আমরা একটু আগে ক্যাম্পেইনে যেটা দেখলাম, ক্যাম্পেইনের মধ্যে বলা হয়েছে কিন্তু প্রথমে যে আপনার ব্যবসা যদি নতুন হয় তাহলে আপনি কি করেন, মানুষকে জাগান। লুকালাইক অডিয়েন্স বেসড অন কারেন্ট কাস্টমার, আপনার বর্তমান কাস্টমারের সঙ্গে কাস্টমারকে লুকালাইক অডিয়েন্সে টার্গেট করে বেস করে অ্যাওয়ারনেস করেন, জাগান মানুষকে। কারণ ফেসবুকে সবাই হচ্ছে কোল্ড, ঠান্ডা, ফেসবুকে সবাই হচ্ছে ঠান্ডা পাবলিক, এখানে কেউ কিনতে যায় নাই। এদেরকে কি করতে হবে? এদেরকে জাগাইতে হবে। এদেরকে জাগাইতে গেলে অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাওয়ারনেস করার পরে পেজ ভিউ, কাস্টম অডিয়েন্স এন্ড লুকালাইক, এই ক্যাম্পেইন করার মাধ্যমে এদের প্রতি এদেরকে ইন্টারেস্ট জাগাইতে হবে, এদের মধ্যে ইন্টারেস্ট জাগাইতে হবে। ইন্টারেস্ট জাগানোর পরে এর মধ্যে উষ্ণতা আসবে, হালকা একটা ভাব আসবে শরীরে, তার তার মনে হবে যে হ্যাঁ এটা নেই, মনে তো হচ্ছে নিলে ভালো হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, উষ্ণতা। ধরেন আমাদের তাহির হুজুরের মতো শরীরে ভাব আইছে না, ব্যাপারটা এরকম দেখা গেল, তার ইন্টারেস্ট জাগাই দিলেই তার ভাব চলে আসবে। এরপর হচ্ছে কনসিডারেশন, তাকে বিবেচনা করাইতে হবে, কারণ সে তো নড়ে চড়ে না। প্রোডাক্ট পেজের কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক থেকে তারে কি করতে হবে, তারে আমার কনসিডারেশন করতে হবে যে তুই ভাই বিবেচনা করা শুরু কর, তুই চিন্তা করা শুরু কর, তুই নিবি কিনা। তখন সে হচ্ছে আপনার কোজি কাস্টমার। কোজি মানে কি? আরামদায়ক, ঠিক আছে? কারণ একটু ঠান্ডা, যে শীতে কাঁপতেছে, তারে যদি একটু উষ্ণতা দেয় তাহলে তার তো আরাম লাগবেই। তো সেও আপনার জন্য আরামদায়ক, কারণ সে তখন বিবেচনা করতেছে আপনার ভালোই লাগবে, কারণ আপনার বিজনেস হবে, তখন আপনারও আরাম লাগবে। এই জন্য তখন সে হবে আপনার কোজি কাস্টমার। এরপর কনসিডারেশন করার পরে যখন সে পারচেস করার জন্য চিন্তা করে ফেলবে, অ্যাড টার্গেটেড টু কার্ট, যখন সে চিন্তা করে ফেলবে, তখন সে আপনার হট কাস্টমার। তখন সে আপনার একদম হট কাস্টমার, মানে কারণ সে, তারে দিয়ে আপনার টাকা আসতেছে, বিজনেস আসতেছে, তাকে দিয়ে আপনার টাকা আসতেছে, বিজনেস আসতেছে। এখন একটু খেয়াল করেন কিভাবে ফানেলটা ছোট হয়ে আসতেছে, কিভাবে ফানেলটা আস্তে আস্তে করে চওড়া থেকে আস্তে আস্তে শর্ট করে নিয়ে আসতেছি। এরপর হচ্ছে লয়ালিটি, যে আপনার প্রতি, বিজনেসের প্রতি, মানে লয়ালিটি কার, যখন আপনার প্রতি একজন কাস্টমারের বিজনেস, সরি সরি বিশ্বাস বাড়বে, বিশ্বস্ততা চলে আসবে, তখন সে বারবার আপনার কাস্টমার হবে। আপনি তার কাছে ক্রস সেলিং করতে পারবেন, অনেকভাবে অনেক কিছু সেল করতে পারবেন, অ্যাডস এন্ড লয়ালিটি প্রোগ্রামস। তখন সে হবে আপনার গ্লোয়িং কাস্টমার। গ্লোয়িং মানে হচ্ছে প্রদীপ্ত, শিখা, আলোর শিখার মতো জল জল করে। আলোর শিখা দেখতে ভালোই লাগে, আলোর শিখা দেখতে কি লাগে, ভালোই লাগে। এই হচ্ছে প্যাটার্ন। ফাইনালি হচ্ছে আপনার পার্টনারশিপ। এমনও হতে পারে যে একজন কাস্টমারের এমন ব্যাপারটি আপনার কাছে ভালো লাগছে, যে একটা কাস্টমারের এমন ব্যাপারটি আপনার কাছে ভালো লাগছে যে সে হয়তো আপনার সঙ্গে একটা পার্টনারশিপে চলে যেতে পারে, পার্টনারশিপ বিজনেসে চলে যেতে পারে। তখন হচ্ছে অ্যাডভোকেসির একটা ব্যাপার চলে আসে, মানে উকিল বলা হয়েছে এখানে, ব্যাপারটা আসলে এরকম নয়। উকিল যদিও অ্যাডভোকেসি উকিল, মানে ব্যাপারটা হচ্ছে যখন সে আপনার সঙ্গে পার্টনারশিপে চলে আসবে, তখন কিন্তু সে আপনার সঙ্গে একটা ডকুমেন্টস বা একটা ডিড ডকুমেন্টস, একটা কাজের জন্য চলে আসবে। অনেক সময় হয় কাস্টমারের সঙ্গে একটা বিজনেস ওনারের একটা সময় দেখা গেল বিজনেস রিলেশনশিপ হয়। তো এরকম যদি হয়ে যায়, এরকম যদি হয়ে যায়, তখন আপনাকে সে কি করতে হবে, তখন হচ্ছে সে আপনার জন্য হবে সিজলিং কাস্টমার। মানে সিজলিং তো বুঝেন, একদম মানে জল জল, এই যে দেখেন আগুন দিয়ে বুঝেন জল জল, মানে সে আপনার সুপার হট জল জল, মানে আকাশ উজ্জ্বল তারার মতো। এই হচ্ছে ফানেলের কাজ। বড় করে শুরু হয়, তারপর এটাকে ন্যারো করা হয়, শর্ট করা হয়। শর্ট করতে করতে আপনি যত শর্ট করবেন, আপনি তত আপনার টার্গেটেড লোকের কাছে পৌঁছতে পারবেন। দিস ইজ ফ্যাক্ট। আপনি যত শর্টিং করতে পারবেন, আপনি তত টার্গেটেড লোকের কাছে পৌঁছতে পারবেন।
ওই যে বললাম আপনি 2 লাখ লোকের কাছে টার্গেট করে মার্কেটিং করেছেন, আপনি তো অনেক খুশি, মানুষকে বললেন, ফ্রেন্ডকে যা বললেন, দোস্ত 2 লাখের টার্গেট করে মার্কেটিং করছি। আরেকজন আপনার ফ্রেন্ড, সে মাত্র 10,000 লোকের টার্গেটিং করে মার্কেটিং করছে, দেখা যাবে সেই আপনার যেতে বেশি রেজাল্ট পাইছে, কারণ তার 10,000 হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, আর আপনার 2 লাখ অডিয়েন্স নেই। আপনি ওই যে বুস্টারের পাল্লায় পড়ছেন, বুস্টারের পাল্লায় পড়ে বুস্ট মেটা দিচ্ছেন। এই হচ্ছে ফেসবুকের ফানেলটা, হচ্ছে এইভাবে কাজ করে অ্যাডভার্টাইজিং ফানেলটা। এই জন্য চিত্র দিয়ে এখানে ক্লিয়ার বুঝিয়ে দিলাম, যে দেখলে আপনার বুঝতে সুবিধা হবে আপনাদের। একটা কাস্টমার কোন জায়গা থেকে কোন লেভেল ক্রস করলে তারে কি বলা যায় বা কিভাবে চলে আসবে। এখন ফানেল শুনলে আবার বুঝেন না যে সব ফানেল একরকম। এটা একটা ফ্যাক্ট আছে, সব ফানেল মানে একরকম নয়। ফানেল মানে হচ্ছে প্রত্যেকটা, দেখেন সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা প্যাটার্ন আলাদা, প্রত্যেকটা কাজ করার ভাগ আলাদা। সো এগুলোর হচ্ছে প্রত্যেকটার ফানেলিং সিস্টেম আলাদা হবে। আমরা যদি এখানে আরেকটা ছবি দিয়ে বুঝতে চাই, আরেকটা ছবি দিয়ে বুঝি, তাহলে বুঝবেন যে ফেসবুক বনাম গুগল। দেখেন, একটা হচ্ছে ফেসবুকের ফানেল, আরেকটা হচ্ছে আপনার গুগলের ফানেল। দেখেন দুইটা কি একরকম লাগতেছে? দেখেন দুইটা একরকম নয়। কেন দুইটা না একরকম নয়? কারণ আছে। দেখেন সার্চ ইঞ্জিনে মানুষ কি করে? মানুষ নিশ্চিত হয়ে খুঁজতে যায়। সার্চ ইঞ্জিনে মানুষ কি করে? মানুষ নিশ্চিত হয়ে খুঁজতে যায়। কারণ, আর ফেসবুকে কিন্তু মানুষ খুঁজতে যায় না। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন, খুঁজতে যাবেন, তখন ডেফিনেটলি আপনি গুগলে যাবেন অথবা ইয়াহুতে যাবেন। তো তাদের ফানেল থাকবে একরকম। আর ফেসবুকে কিন্তু আপনি কোনো কিছু খুঁজতে যান না, ফেসবুকে যান আপনি আড্ডা দিতে। তো ফেসবুকের ফানেল এরকম। গুগলের ফানেল যেটা হবে সেটা হচ্ছে মানে কাস্টম ওরিয়েন্টেড ভিত্তিক এবং রেজাল্ট ভিত্তিক। আর ফেসবুকের ফানেল যেটা হবে সেটা হচ্ছে ইনফরমেশনাল ভিত্তিক, মানুষকে জানানোর ব্যাপার। দেখেন, নিড ফর ফানেলস, হ্যাঁ, ফানেলের জন্য প্রয়োজন হয়, ডিরাইভস ফ্রম ডিফারেন্ট ইউজার ইন্টেন্ট, আলাদা ইউজারের থেকে প্রাপ্ত ইচ্ছা বা ইচ্ছাগুলো। ইন্টেন্ট মানে কি? আগ্রহ। একই ইউজারের বা ধরেন আলাদা ইউজারের আলাদা আলাদা রকম ভাবে প্রাপ্ত ইন্টেন্ট। কারণ আপনি গুগলে দেখতেছেন নাইকি শু লিখে সার্চ করবেন এরকম, কিন্তু আপনি নাইকি শু লিখে কিন্তু ফেসবুকে সার্চ করবেন না। ফ্যাক্ট হচ্ছে এটা। এখানে নাইকি শু লিখে সার্চ করতেছেন আপনি গুগলে, কারণ আপনার দরকার নাইকি শু সম্পর্কে ইনফরমেশন। সো তার ফানেল হবে একরকম, তার বিজ্ঞাপন দিলে এখানে দেখা যাবে অ্যাড এইভাবে। আর ফেসবুকে যদি আপনি খুঁজেন, আপনি ফেসবুকে যদি নাইকের ক্যাম্পেইনও চালান, তাহলে তার ক্যাম্পেইনের ছবি আসবে এরকম পাবে। এটা দেখালাম এই জন্য যে ফানেল বলতেই সব ফানেল একরকম মনে করবেন না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আলাদা। ফেসবুক, ইনস্টাগ্রাম, যদিও ইনস্টাগ্রাম এখন ফেসবুকের প্রোডাক্ট, তারপরও ফেসবুকের ফানেলের সঙ্গে ইনস্টাগ্রামের ফানেলের কিছু জায়গায় ডিফারেন্স আছে। ঠিক এইভাবে পিন্টারেস্টের ফানেলিং আলাদা, লিঙ্কডইনের ফানেলিং আলাদা, গুগলের ফানেলিং আলাদা। এই জন্য ব্যাপারটা হলে বুঝতে হবে যে ফ্যাক্ট হচ্ছে যে ফানেল বললেই যে সব একরকম হবে বা বিষয়টা এরকম নয়, বাট প্রত্যেকটা টার্গেট এরকমই থাকে। টার্গেটটা এরকমই থাকে, এরকম ব্রড করে শুরু করে তারপরে শর্ট করে আনা। সব জায়গায় টার্গেটটা এইভাবেই সেট করা হয়, কারণ যত শর্ট করবেন আপনি তত আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবেন। ফেসবুক ফানেলের মূল কাজটা কি আসলে? ফেসবুক ফানেল থেকে কি করা হয়? ট্রাফিক আনা হয়, ট্রাফিক মানে জনগণ, পিপল আনা হয়, লিড কালেক্ট করা হয়, ইমেল লিড কালেক্ট করা হয়, ইমেল মার্কেটিং এর মাধ্যমে সেল কনভার্ট করা হয়। লিড কালেক্ট করা হয়, লিড মানে হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার দুইটাই। লিড কালেক্ট করা হয়, ফ্রি কনসালটেশন, যদি ফোন থাকে তাহলে আপনি ফ্রি কনসালটেশন মানে আপনি ফোন করে আপনার ইনফরমেশন সম্পর্কে বলবেন, অন্য তথ্যের ইনফরমেশন। দেখবেন আমাদের কাছে অনেক ফোন চলে আসে অনেক সময় বিভিন্ন কোম্পানি, তারা তাদের সুবিধাগুলো বুঝাতে থাকে। তো এখান থেকে যদি কোনো সেল আসে তাহলে এটাকে বলা হয় সেলস ওভার ফোন, তার মানে ফোন কনভার্সন। আরেকটা হচ্ছে আপনি ভিডিও ভিউ দেখাবেন, অ্যাপ ইনস্টল করাবেন, কিভাবে করাবেন? ভায়া কাস্টম অডিয়েন্স সেট করার মাধ্যমে। একটু আগে যেটা বলে আসলাম যে কাস্টম অডিয়েন্স টার্গেট করতে পারলে আপনি ওখান থেকে লুকালাইক অডিয়েন্স বের করতে পারবেন। আর 1,000ও যদি আপনি কাস্টম অডিয়েন্স টার্গেট করতে পারেন, তাহলে আপনি অন্তত 5 লাখ লোকের কাছে টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। দিস ইজ দ্য থট বিহাইন্ড ফেসবুক ফানেল। ফেসবুক ফানেলের পিছনে এই হচ্ছে চিন্তা বা কার্যক্রম। আর ফেসবুক ফানেলটা যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন, এই জায়গাটা যদি আরো ভালো করে বুঝতে পারেন, ভিডিওটা বারবার দেখবেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ফেসবুকে মার্কেটিং করে মজা আছে। কারণ আপনি তখন একদম ডেফিনিট মার্কেটিং করতে পারেন, ইনফরমেটিভ মার্কেটিং করতে পারবেন। আরেকজনেরটা শুনে নয়, আরেকজনেরটা দেখে নয়। এখানে আজকের ক্লাসে যা দেখতেছেন এগুলো সব ফেসবুকের ইনস্ট্রাকশন। আবার বলি, আজকের ক্লাসে যা দেখতেছেন এগুলো সব ফেসবুকের ইনস্ট্রাকশন, ফেসবুকেই আছে। হ্যাঁ, খুঁজে পাওয়ার একটা ব্যাপার আছে, এখন খুঁজে বের করতে পেতে হবে, ঠিক আছে, বাট খুঁজলে ভালো করে পাবেন। ওকে, এরপর গুরুত্বপূর্ণ ব্যাপার নাম্বার থার্ড, ফরম্যাট। ফেসবুকের যে সাতটা কি থার্ড কি হচ্ছে অ্যাড ফরম্যাট। আপনার আমার টাকা আছে বলে আমরা ফেসবুকে যেমন খুশি তেমন বিজ্ঞাপন দিয়ে দেব, গুগলে যেমন খুশি তেমন বিজ্ঞাপন দিয়ে দেব, ব্যাপারটা আসলে এরকম নয়। ফেসবুক বলে দিছে তোমার যদি বিজ্ঞাপনের কোনো লক্ষ্য থাকে, তো
তোমার যদি বিজ্ঞাপনের কোনো লক্ষ্য থাকে তাহলে তোমার সেই লক্ষ্য অনুযায়ী তোমার বিজ্ঞাপনের ফরম্যাট ঠিক করতে হবে। তো ফেসবুক বলতেছে তোমার অবজেক্টিভ, তোমার চাওয়া যদি হয় ভিজিটার আনা, ট্রাফিক আনা, তাহলে তুমি লিঙ্ক অর ক্যারোসেল অ্যাড করবা। ক্যারোসেল অ্যাড আপনাদের কাছে অনেক সময় আসে, দারাজের বা বিভিন্ন কমার্সের সাইটের পাবেন, দেখবেন একটার পর একটা ছবি আসতে থাকে পাশাপাশি। আরেকটু যদি না বুঝেন আরেকটু ক্লিয়ার করে বুঝে, আমি যদি এখন এখানে লিখি এক্সাম্পল অফ এক্সাম্পল অফ CARO ক্যারোসেল অ্যাডস, তাহলে দেখেন খেয়াল করে এরকম বিজ্ঞাপন আপনারা প্রায়ই পান মোবাইলে, বেশি করে আসে ই কমার্স সাইট গুলোর আসে, দেখবেন পাশাপাশি অনেকগুলো ছবি আসে, একটার সঙ্গে অনেকগুলো ছবি। এটা হচ্ছে ট্রাফিক নেওয়ার জন্য, অনেক ট্রাফিক নেওয়ার জন্য হচ্ছে ক্যারোসেল অ্যাডটা চালানো হয়। তাহলে ফেসবুক আপনাকে বলে দিছে আপনি যদি ট্রাফিক নিতে চান, সেটা আপনার ওয়েবসাইটে হোক, আপনার ফেসবুক পেজে হোক, আপনি মেসেঞ্জারে হোক, যদি ভিজিটার নিতে চান তাহলে আপনাকে ক্যারোসেল বিজ্ঞাপন করতে হবে। এখন ভিজিটার নিতে চান, আপনি করতেছেন ভিডিও অ্যাড, তাহলে তো আপনার রেজাল্ট হবে না, কারণ ফেসবুক বলে দিছে যে তোমার যদি ট্রাফিক নিতে হয় তাহলে তোমাকে ক্যারোসেল বিজ্ঞাপন চালাতে হবে। তোমার বিজনেসের লক্ষ্য যদি হয় ভিডিও ভিউ করানো, তাহলে ভিডিও বিজ্ঞাপন দিতে হবে। তোমার বিজনেসের লক্ষ্য যদি থাকে লিড কালেক্ট করা, ইমেল ফোন কালেক্ট করা, তাহলে অবশ্যই তোমাকে ফর্ম দিতে হবে, লিড অ্যাড ফর্ম, যেখানে সাইন আপ করতে হবে মানুষকে। আপনার যদি অবজেক্টিভ থাকবে রেজাল্ট আনা, যে আমার এই মার্কেটিং থেকে আমি রেজাল্ট চাই, এখন রেজাল্ট মানে সবসময় কেনা বেচা নয়। ধরেন আপনি একটা ভিডিও ছেড়েছেন, আপনি চাচ্ছেন এই ভিডিওটা মানুষ ডাউনলোড করে দেখুক, সো সে যদি ডাউনলোড করে তাহলে সেটাই আপনার কনভার্সন হলো। এখানে কেনা বা বেচাটা মুখ্য উদ্দেশ্য নয়। কেনা বেচা থাকতেই পারে প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু সবসময় কনভার্সন মানে হচ্ছে আপনার রেজাল্ট, আপনি কি রেজাল্টের জন্য ক্যাম্পেইন করেছেন বা কোন ধরনের রেজাল্টের জন্য মার্কেটিং করেছেন। এটা কনভার্সন মানে সবসময় বেচা কেনা ব্যাপারটা হয় না। এটা একটা লিংকের মাধ্যমে অ্যাড দেওয়া থাকে, এই লিংক অ্যাড, একটা লিংকের মাধ্যমে একটা ক্লিক করা থাকে বা কল টু অ্যাকশন বাটন অ্যাড করা থাকে, এবং এটা ফেসবুক পিক্সেল দিয়ে চেক করা হয়। আসেন একটা এক্সাম্পল দেখে নিই যে কনভার্সনটা আসলে কাকে বলে, লিংক অ্যাডটা আসলে কি। আমি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে একটু দেখি আজকের কোনো বিজ্ঞাপন আছে কিনা। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না। কেন, স্ক্রিন তো দেখা যাবে, যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে, কারণ আমি মাত্র গেছি। দেখা যায় স্যার, দেখাচ্ছে। দেখা যাচ্ছে না? স্যার সবকিছু ঠিক আছে স্যার। ওকে, জি স্যার জি স্যার, আসেন নিচের দিকে যাই। আপনাদের নেট এই যে প্রবলেম। দেখেন একটা বিজ্ঞাপন চলে আসছে এখানে, এই যে দেখেন এখানে একটা বিজ্ঞাপন পেলাম। এখানে কি তার বিজ্ঞাপনটা সে কি বলছে, গেট রেডি ফর এ ফ্রেশ স্টার্ট ইন 2021 বাই প্রি বুকিং ইউ নিউ ইয়ার্স রেজুলেশন with offering a 30-day free trial for a limited time so you can plan a healthy and happy 2021. ওকে, সে কি করছে 2021-এ ভালোভাবে কিভাবে ব্যায়াম করার জন্য কি কি অফার পেতে পারে, অফার পাওয়া যেতে পারে, এটার জন্য সে কি করতে বলছে, একটা প্রি বুক দিতে বলছে, বুকিং করতে বলছে জিনিসগুলো। আনলিমিটেড ক্লাসেস ফর 30 ডেজ, সে শিখাবে আনলিমিটেড ক্লাসেস ফর 30 ডেজ, 30 দিনের জন্য আনলিমিটেড ক্লাস, একটা হিউজ অফার সে বলতেছে এখানে শিখাবে। তাহলে সে কি চাচ্ছে, সে চাচ্ছে যে যারা তার এখানে রেজিস্ট্রেশন করবে তাদেরকে সে শিখাবে, এই জন্য সে সাইন আপ নামে একটা বাটন রাখছে। এটাই হচ্ছে কল টু অ্যাকশন বাটন বলা হয় এটাকে কল টু অ্যাকশন বাটন বলা হয়, যে বাটনে ক্লিক করলে একটা অ্যাকশন সম্পন্ন হবে। ঠিক এইখানে এরকম যেটা ছিল, এই যে এখানে যেটা ছিল, এই যে লিড কালেক্ট লিড অ্যাড ফর্ম, দেখেন সে কি করছে, সেখানে ফর্ম দিছে লিড অ্যাড করার জন্য। হয়ে গেলাম, এই দেখেন সে সাইন আপ দিছে, তার মানে সে বলতেছে যদি এই অফারটা নিতে চাও 30 দিনের মধ্যে আমি তোমাদেরকে অনেকবার ফ্রিতে শেখাবো, তাহলে যদি নিতে চাও তাহলে তোমাকে সাইন আপ করতে হবে। আমি সাইন আপে ক্লিক করলাম, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন বলা হয়। যে কল টু অ্যাকশন বাটন মানে হচ্ছে যে বাটনে কাজ করলে একটা অ্যাকশন সম্পন্ন হয়। এবং দেখেন এটা লিংক করা, সাইন আপে লিংক করা, এটা ক্লিক করার পর আমাকে এই জায়গায় নিয়ে যাবে। এক মিনিট, স্লো মনে হয়। এরকম কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার পরে আপনাকে যেই জায়গায় নিয়ে যাবে এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। দাঁড়ান আসতেছে, আসুন, বা আমরা এই ফাঁকে আরেকটা বিজ্ঞাপন দেখি। আরেকটা বিজ্ঞাপন পাই কিনা, এটা আসতেছে না, এটার সমস্যা হয়েছে কোথাও। হ্যাঁ, এই যে আরেকটা বিজ্ঞাপন ইন ভিডিও, এখানে সে আবার কি করছে, এখানে তার কনভার্সন হচ্ছে গেট অফার, সে চাচ্ছে তার অফারটা মানুষ নিক,
তো প্রত্যেকটা বিজ্ঞাপনের এক একটা আলাদা কনভার্সন আছে। এখানে যদি আমরা গেট অফারে ক্লিক করি, তাহলে গেট অফারে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো তারা আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা বলতেছে যে ফ্রি 14 দিনের একটা অফার আছে, এটা তুমি নাও। তাহলে এই জায়গায় তার টার্গেট হচ্ছে সে আপনার অফারটা আপনার কাছে নিতে চাচ্ছে ফ্রিতে, আপনি চাচ্ছে ফ্রিতে চালান তার 14 দিনের অফারটা। তাহলে আমি যখন 14 দিনের অফারটা নিব, এটাই হচ্ছে তার কনভার্সন। তার মানে সবসময় কনভার্সন মানে শুধু বেচা কেনার মধ্যে হবে না। একজন বিজ্ঞাপন দাতা, একজন অ্যাডভার্টাইজার যেভাবে তার রেজাল্ট চাবে, যেভাবে তার রেজাল্ট পেতে চাবে, সেই রেজাল্টটা যখন সম্পূর্ণ হবে তখন সেটাই কনভার্সন। সেখানে টাকার ব্যাপার থাকুক অথবা টাকার ব্যাপার না থাকুক। এবং এই যে কল টু অ্যাকশন বাটন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। প্রত্যেকটা বিজ্ঞাপনে আপনার এরকম কল টু অ্যাকশন বাটন পাবেন। এই কল টু অ্যাকশন বাটন ক্লিক করার পরে আমাকে যে জায়গায় নিয়ে যাবে সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, মানে যেখানে দাঁড়ান, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যেখানে গিয়ে আপনি ল্যান্ড করলেন বা নামলেন। আরেকটা অ্যাড দেখি, আরেকটা বিজ্ঞাপন পাই কিনা, তাহলে আরেকটা বুঝতে সুবিধা হবে। আরেকটা জিনিস দেখি, রোড সেফটি কি দেখায় এটা, সালে মাহমুদ উদ্দাই। এই যে দেখেন এখানে লাইফ অফ এ ফিশারম্যানস ওয়াইফ, এখানে সে কি করছে, সে একটা কিছু বলতে চাচ্ছে, কমপ্লিটলি ওয়ার্কশপ। তো এখানে সে তার কনভার্সন হচ্ছে সে চাচ্ছে লার্ন মোর, সে আরো জানাতে চাচ্ছে। তো এখানে লার্ন মোরে ক্লিক করলে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, এই যে লার্ন মোরে নিয়ে গেল, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এবং এখানে সে ফর্ম ফিল আপ করতে বলছে, একই সঙ্গে সে লিড কালেক্ট করতেছে বা লিড জেনারেশন করতেছে। এই যে আমার ইমেল বা ফর্মটা, মোবাইল নাম্বারটা পেয়ে গেলে সে কন্টিনিউয়াসলি আমার কাছে কি করতে পারবে, মার্কেটিং করার মতো অপশনটা চলে আসবে। এই হচ্ছে ব্যাপারটা, ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। তো লিড অ্যাড ফর্ম কিভাবে গঠিত হয় বা কনভার্সন করার জন্য লিঙ্ক অ্যাড কিভাবে দিতে হয় এটা দেখলেন। এবং কনভার্সন মানে শুধু বেচা কেনা নয়, এটাও বুঝলেন। কারণ প্রত্যেকটা বিজ্ঞাপনের একটা লক্ষ্য থাকে, যেই লক্ষ্যে যে বিজ্ঞাপনটা দেওয়া হয় সেই লক্ষ্যটা যখন সম্পূর্ণ করা হয় তখনই সেটা কনভার্সন। আর আপনি যদি চান আপনার বিজ্ঞাপনের লক্ষ্য যদি হয় পোস্ট এনগেজমেন্ট করা, আপনার পোস্টকে ভাইরাল পোস্ট করবেন, অনেক মানুষজন আপনার পোস্ট নিয়ে কথা বলে, ফলো করে, লাইক করে, কমেন্ট করে, তখন আপনাকে ইমেজ দিয়ে মার্কেটিং করতে হবে। তখন আপনার অ্যাড ফরম্যাট হবে ইমেজ, ছবি। ছবি মানে আমার আপনার ছবি হইতে হবে এমন না, বিষয়টা হচ্ছে যে টপিকস এর উপর আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, আপনি করতে চাচ্ছেন বা করতে চান, সেই ধরনের টপিকস বা রিলেশনটা যেন আপনার ছবির সঙ্গে দেখলে বোঝা যায়, ওই ধরনের ছবিটা লাগবে। ক্লিয়ার সবাই? জি 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 স্যার, ক্লিয়ার। Yes, yes. তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম অবজেক্টিভ, আমার লক্ষ্য যেরকম সে অনুযায়ী আমার বিজ্ঞাপন সাজাইতে হবে। এটা ফেসবুক বলে দিছে যে তোমার মন মতো করলে হবে না, তোমার আমার মন মতো করলে হবে না। এই হচ্ছে লক্ষ্য যদি এরকম থাকে তাহলে এরকম। গান আছে না, যদি লক্ষ্য থাকে অটুট, তো ফেসবুক বলছে তোমার লক্ষ্য যদি এটা, তাহলে তোমার বিজ্ঞাপনের চেহারা হবে এটা। তোমার লক্ষ্য যদি থাকে এটা, তাহলে তোমার বিজ্ঞাপনের চেহারা এটা। লক্ষ্য যদি এটা, বিজ্ঞাপনের চেহারা এটা। লক্ষ্য এটা হলে বিজ্ঞাপনের ধারা এটা। লক্ষ্য যদি এটা হয় তাহলে বিজ্ঞাপনের স্টাইল হবে এটা। ক্লিয়ার করে বলে দিল। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, নাম্বার 3 অ্যাড ফরম্যাট আমরা গেলাম, নাম্বার 4 এ চলে আসবে বাজেটিং করা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধরেন সব করলাম, প্রথম থেকে অডিয়েন্স টার্গেট করলাম, বয়স সেট করলাম, হ্যাঁ অডিয়েন্স টার্গেট করলাম, তারপরে কি বলে ফানেল করা দেখলাম কিভাবে ফানেল করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা 3 নম্বরে শিখলাম কিভাবে আমাদের ম্যাচের সঙ্গে, বিজ্ঞাপনের সঙ্গে আমাদের অ্যাডের ফরম্যাট ম্যাচ করা হবে, অনেক কিছুই দেখলাম। এখন হচ্ছে খরচের ব্যাপারটা, কারণ পেইড মার্কেটিং করতে গেলে আপনাকে খরচ করতে হবে। পেইড মার্কেটিং করতে গেলে আপনাকে খরচ করতে হবে। এখন খরচের সঙ্গে যদি আপনার ম্যাচিং করতে হবে, আপনার যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের সঙ্গে খরচের ম্যাচিং হচ্ছে কিনা। আপনার যা প্রত্যেকটা বিজনেসম্যানের, প্রত্যেকটা বিজনেসম্যান যারা বিজনেস চালায় তাদের মনের মধ্যে একটা আগ্রহ থাকে, টার্গেট থাকে যে আমার এই বিজনেস থেকে আমার এই রেজাল্ট আবশ্যক দরকার। সেটা 18-20 ডিফারেন্স বা 18-22 ডিফারেন্স পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু যখন দেখবেন যে ডিফারেন্সটা 50-র উপরে হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। আপনাকে উপরের কি করতে হবে, আপনাকে যদি মানে বুঝেন যে সামথিং রং, তাহলে আপনাকে পুরো ফরম্যাট মানে উপর থেকে ভিতর পর্যন্ত যা আছে সবগুলো এগুলোকে একটু চেঞ্জ করতে হবে। তো আমাদের ফরম্যাট গেলে আমরা যখন বাজেট থাকবে, আমরা যখন বাজেটিং এ যাই, আমরা যখন বাজেটে গেলে বুঝতে হবে, কারণ একজন ক্লায়েন্ট যখন আপনাকে প্রশ্ন করবে তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। সে যদি বলে যে আমি এই ধরনের মার্কেটিং করতে চাই, এই জন্য কেমন ধরনের খরচ হবে, তো এটার একটা আইডিয়া ইউএস মার্কেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে এটা আমেরিকাকে টার্গেট করে দেওয়া হয়েছে, যেহেতু ফেসবুক মূলত আমেরিকায়, গুগল আমেরিকায়, সো আমেরিকার টার্গেট করে এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুদ্রার সঙ্গে এটা 80 গুণ করে ডিফারেন্স করে নেবেন, 80 গুণ পার্থক্য করলে বাংলাদেশি টাকায় আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। উপরে এগুলো বললাম না, এরপর এগুলো শুধু বলছে যে ফেসবুক কোন কোন ডলার মানে কোন কোন কারেন্সি গুলা অ্যাকসেপ্ট করে। এটা আমেরিকান ডলার হয়, অস্ট্রেলিয়ান ডলার হয়, সিঙ্গাপুরি ডলার হয়, জাপানি ইয়েন হয়,
ইউরো হয়, ঠিক আছে, নরওয়েতে হয়, মানে অনেক দেশের মুদ্রা না, এটা না। এইটা ব্যাপার হচ্ছে এইটা। একজন ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি তো এই যে হ্যাঁ আমি তো ইমপ্রেশন আনতে চাই আমার পেজে, তো আমি কত টাকার বাজেট করব, খরচ করব, বাংলাদেশের মধ্যে তখন আপনার বলে দিলে হবে না আপনার ফ্রেন্ডের মধ্যে, এক কাজ করতে দে 2000 টাকা খরচ করে যা করে আল্লাহ অনেক রেজাল্ট আসবে, অনেক মানুষ আছে ফেসবুকে, এরকম বললে হবে না। এরকম বললে হবে না, প্রত্যেকটার একটা রুলস আছে। তো একজন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই আমি ইমপ্রেশন আনতে চাই, সেক্ষেত্রে আমার বাজেট কেমন লাগবে, আপনি যদি তার সর্বনিম্ন বাজেট বলে দিতে পারেন তাহলে আপনি ঝামেলা থেকে বেঁচে যাবেন। আপনি তারে বলে দিবেন যে সর্বনিম্ন বাজেট যে কত লাগবে সেটা তোমার ব্যাপার, বাট তোমাকে যদি এঙ্গেজমেন্টের ক্যাম্পেইন তুমি চালাও তাহলে প্রতিদিন তোমার প্রতিদিনের জন্য কমপক্ষে $1 হলেও বাজেট রাখতে হবে, খেয়াল করেন। ব্যাপারটা বুঝতে পারছেন? বলা হচ্ছে যে তুমি যদি ইমপ্রেশন আনার জন্য যদি শুধু তুমি ক্যাম্পেইন চালাতে যাও তাহলে তোমার প্রতিদিনের জন্য $1 বাজেট রাখতে হবে। এরপর ক্লায়েন্ট ডিসাইড করলে সে $2 বাজেট রাখবে না $10 বাজেট রাখবে না $50 বাজেট রাখবে, বা কতজনের ডিটেল বা ডাটা তার কাছে দরকার। এই জন্য হচ্ছে যে কনভার্সন নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে, সরি ইমপ্রেশন নিয়ে যদি কেউ কোনো If প্রশ্ন the করে যে আমার ad এখানে এখানে set ইমপ্রেশন দরকার, gets তখন তাকে বলে charged দিবেন for জি impressions is daily. তাহলে আপনাকে প্রতিদিন বাজেট রাখতে হবে কমপক্ষে $1। আবার কেউ যদি বললো, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বললো ভাই আমি আমার পেজে ক্লিক আনতে চাই, লাইক আনতে চাই, ভিডিও ভিউ আনতে চাই, তো আমার কেমন খরচ হবে, আপনি তারে বলবেন কেমন খরচ হবে সেটা পরের ব্যাপার, তবে এটা যদি তুমি করতে চাও তাহলে তোমাকে প্রতিদিন কমপক্ষে $5 খরচ করতেই হবে। এরপর ক্লায়েন্ট ডিসাইড করবে ঠিক আছে সে $10 করবে, $15 করবে না $20 করবে, কারণ তার হাতে ডেটা আছে। তো সর্বনিম্ন জিনিসটা যদি আপনি তাকে বলে দিতে পারেন দিস ইজ হিউজ, কারণ আপনি তার একটা ইনফরমেশন দিতে পারলেন। তো এখানে আন্দাজে বলে দেওয়া যাবে না যে ঠিক আছে 1000 টাকা খরচ করে ফেল, 2000 টাকা খরচ করে ফেল, ব্যাপারটা বুঝছেন? এরকম করে বলা যাবে না। তার মানে আমরা কি বুঝলাম? ওই যে আমরা একদম প্রথমে যেটা বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক লোকের কাছে পৌঁছে যাওয়া। তো ব্যাপারটা ইম্পর্টেন্ট এরকম, সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক জায়গায় যেতে হবে। আরেকটা যদি আছে if the ad set gets charged for a low frequency event, ফেসবুকে অনেকে বড় বড় ইভেন্ট ডিক্লেয়ার করে, ইভেন্টের অ্যাড দেয়, অনেক বড় বড় মিউজিক্যাল প্রোগ্রাম, মিউজিক্যাল ইভেন্ট গুলো, তারপরে আপনার বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণী, এগুলোর খুব বড় বড় করে আপনারই থাকে কিন্তু, হ্যাঁ এগুলোর বড় বড় করে ক্যাম্পেইনের অফার দেওয়া হয়, বা এখান থেকে অ্যাপ ডেভেলপ করার জন্য, সরি অ্যাপ ইনস্টল করার জন্য, অ্যাপ নামানোর জন্য, এগুলো থেকে অনেক ধরনের অফার আসে, মার্কেটিং করে চালাতে হয়। তো একজন যদি বলে আপনাকে, একজন ক্লায়েন্ট যদি বলে যে ভাইয়া, একজন যদি বলে যে ভাইয়া বা ক্লায়েন্ট যদি বলে যে আমার ইয়ে আছে, তো এই যে একটা কাজ করো, আমার একটা ইভেন্ট আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি, বা আমার একটা অ্যাপ আছে আমি চাচ্ছি মানুষ অ্যাপগুলো ডাউনলোড করুক, তো সেটা করতে গেলে আমার কেমন বাজেট খরচ করতে হবে, তখন আপনি তাকে বলবেন তোমার কমপক্ষে প্রতিদিনের জন্য $40 বাজেট রাখতে হবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট ডিসাইড করবে বা আপনি ডিসাইড করবেন, আপনি যদি আপনি নিজের বিজনেস করেন তখন আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ তাহলে আপনি কত টাকার খরচ করবেন কাজে। একটা জিনিস মনে রাখবেন, যত গুড় তত মিষ্টি, বাজেট কম মানে আপনি সবসময় ভালো রেজাল্ট পাবেন ব্যাপারটা এরকম নয়। অনেক সময় রেজাল্টটা বাজেটের উপর ডিপেন্ড করে যে আপনার বাজেটের সঙ্গে রেজাল্টের মানে সামঞ্জস্যটা কেমন চলতেছে এরকম। আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলি, আরেকটু ক্লিয়ার বুঝবেন, এখানে একদম এখানে ভাইঙ্গা দিলে বলবেন আপনি ম্যাচ বাজেট টু গোল, আপনার যে লক্ষ্য এই লক্ষ্যের সঙ্গে আপনার বাজেটের ম্যাচিং করানো। এখানে ফেসবুক একটা ডিসক্লেইমার দিয়েছে, সতর্কীকরণ দিয়েছে, বলেছে যে ইউজ দিস ফিগারস অ্যাজ এ গাইডলাইনস, ইউজ দিস ফিগার অ্যাজ এ গাইডলাইন অনলি, যে এটাকে একটা গাইডলাইন হিসেবে ইউজ করো, কারণ এখান থেকে 19-20 ডিফারেন্স হতে পারে রেজাল্ট, বাট খুব বেশি হবে না, 19-20 ডিফারেন্স হবে, 19-20 19-20। তো এখানে বললো দেখেন ফেসবুক বলতেছে যদি আপনার ফেসবুকে ফ্যান মানে ফ্যান বাড়ানোর জন্য আপনি ক্যাম্পেইন করেন, মার্কেটিং করেন, তাহলে প্রতিটা ফ্যান ক্রিয়েট করার জন্য আপনাকে গড়ে 50 সেন্ট করে খরচ করতে হবে পার ফ্যান, মানে প্রতিটা ফ্যান ফলোয়ারের জন্য আপনাকে গড়ে 50 সেন্ট করে খরচ করতে হবে। এটা আমেরিকার মার্কেটে বাংলাদেশের সঙ্গে আমেরিকার মুদ্রা মানের পার্থক্য প্রায় 80 গুণ, 80 গুণের একটু বেশি। $1 80 টাকায় যদি আমরা ধরি তাহলে চিন্তা করেন আমেরিকার টাকায় 50 সেন্ট মানে হচ্ছে 40 টাকা, আমেরিকার টাকায় 50 টাকা হচ্ছে মানে 40 টাকা বাংলাদেশের টাকায়, ঠিক আছে? তাহলে আমেরিকায় একটা ফ্যান ফলোয়ার একটা লাইক আনতে গেলে প্রতি লাইকের জন্য 40 টাকা খরচ করতে হয় গড়ে। বাংলাদেশে তাহলে কেমন খরচ হবে? বাংলাদেশ যেহেতু আমেরিকার থেকে 40 গুণ দাম কম, মুদ্রা ডিফারেন্স আছে, তাহলে 40 রে কি করেন 8 গুণ কম, 4 8 32, বাংলাদেশে তখন খরচ হবে 32 পয়সা। বাংলাদেশে একটা ফ্যান ফলোয়ার আনতে গেলে আপনার খরচ হবে 32 পয়সা, আমেরিকায় যেখানে লাগবে 40 টাকা বাংলাদেশে খরচ হবে 32 পয়সা একটা ফলোর জন্য, একটা লাইকের জন্য।
ইমেল সাবস্ক্রাইব করার জন্য যদি আপনি কোনো প্ল্যান থাকে মার্কেটিং করার জন্য, যে ইমেল সাবস্ক্রাইব, যারা ইমেলে সাবস্ক্রাইব করবে, ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলে আপনার কাছে ইমেলের ডাটাটা চলে আসতেছে, আপনি পরবর্তীতে ইমেল মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে বলতেছে আপনাকে প্রতি সাবস্ক্রাইবারের জন্য গড়ে $1 বাজেট রাখতে হবে। প্রতিটা সাবস্ক্রাইবারের জন্য গড়ে আপনাকে $1 বাজেট রাখতে হবে, এখানে বলে দিচ্ছে। তো $1 যদি হয়, তাহলে এটা যদি বাইরের দেশে হয়, তাহলে বাংলাদেশের চিন্তা করেন কত হবে। 80 টাকা বলছি, বাংলাদেশি টাকায় ধরেন $1, 80 টাকা বাংলাদেশের সঙ্গে মুদ্রা ডিফারেন্স হচ্ছে কত, 80, তো 8 64। বাংলাদেশের জন্য প্রত্যেকটা ইমেল সাবস্ক্রাইবারের জন্য আপনার গড়ে খরচ হবে 64 পয়সা। ওয়েবসাইট ট্রাফিক, আপনি যদি চান আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর নেবেন, তাহলে আপনাকে প্রতিটা ভিজিট নেওয়ার জন্য গড়ে 35 সেন্ট ফেসবুকের কাছে খরচ রাখতে হবে, গড়ে 35 সেন্ট। আপনি যদি চান আপনার প্রোডাক্ট সেলস হোক, অনেক বড় বিজনেস, অ্যামাজনের মতো, আপনি আমেরিকাতে থাকেন, ইংল্যান্ডে থাকেন, অথবা একজন ক্লায়েন্ট আপনার পেয়েছেন যে আমেরিকা ইংল্যান্ডে থাকে, তার বিশাল, হ্যাঁ, যেমন আমার একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আছে, তার অস্ট্রেলিয়া বিজনেস আছে, সে আবার চীনেও বিজনেস করে, চীনে ওয়্যার হাউস খুলছে। তো চীনের ওয়্যার হাউসটা আমি আবার অনলাইনের মাধ্যমে দেখাশোনা করি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে বড় বড় এরকম প্রোডাক্ট সেলসটা যদি আপনারা করতে চান, এরকম প্রোডাক্ট সেলস করার জন্য আপনাকে প্রতিটা কনভার্সনের জন্য খরচ রাখতে হবে $30। প্রতিটা কনভার্সনের জন্য, এটা হচ্ছে আমেরিকা ইউরোপে টার্গেট করে, যে প্রতিটা সেলস এর এগেইনস্টে বা প্রতিটা কনভার্সনের এগেইনস্টে আপনাকে $30 করে বাজেট খরচ করতে হবে যদি আপনি সফল মার্কেটার হতে চান। আরেকটা হচ্ছে অ্যাপ ইনস্টল, আপনি চাচ্ছেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে বা ক্লায়েন্টের কোনো ক্লায়েন্টের আপনি কাজ নিয়েছেন, তার অ্যাপ্লিকেশন আছে, সে বলেছে যে এটা 100 ইনস্টল করাবা বা এটা 200 ইনস্টল করাই দিবা, তাহলে প্রতি ইনস্টলের জন্য গড়ে আপনার খরচ হবে $2। এটা হচ্ছে আমেরিকার মার্কেটে। আর বাংলাদেশে খরচ হবে 16 পয়সা। 80 ভাগ যদি কমায় দেই, 80 দুগুণে 16 পয়সা হবে বাংলাদেশি টাকায়। তার মানে বুঝতে পারতেছেন যে এখন আপনার হিসাব করতে একটা সুবিধা হবে। এখন আপনি একটা প্ল্যান করে এগোতে পারবেন যে আচ্ছা এটার জন্য তো এত টাকা লাগে, এটার জন্য এত টাকা লাগে, এটার জন্য এত টাকা লাগে। তাহলে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার বাজেটিংটা হয়ে গেল, কিন্তু আপনার বিজনেসের যে লক্ষ্যটা ছিল, দি মাঝে ম্যাচ বাজেট টু গোলস, বাজেটের সঙ্গে গোলের কিভাবে ম্যাচিং হইতে হবে, এই যে ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফেসবুক ফ্যান পেজ করতে গেলে এখন আপনি জানেন যে 50 সেন্ট করে পার ফ্যানের জন্য দিতে হবে। ইমেল সাবস্ক্রাইব করতে গেলে কাউকে গড়ে $1 করে দিতে হবে। ওয়েবসাইট ভিজিট বা ট্রাফিক নিতে গেলে আপনাকে তারে 35 সেন্ট করে দিতে হবে। প্রোডাক্ট সেলস এর জন্য কিন্তু এভারেজে খরচ করতে গেলে আপনার $30 ক্যাশ রাখতে হবে হাতে। অ্যাপ ইনস্টল করার জন্য, কোনো কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করার জন্য আপনাকে বাজেট রাখতে হবে $2 করে। জি ইমু খান, প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার হিসাবটা বুঝি নাই। হিসাবটা বুঝেন নাই? জি স্যার, মানে আমেরিকায় বেশি হলে বাংলাদেশে কম লাগবে কেন স্যার, এটা বুঝতেছি না। কারণ আপু আমেরিকায় যেটা $1, বাংলাদেশে সেটা 80 টাকা। জি স্যার। তো আমেরিকায় যদি 100 টাকা হয়, তাহলে বাংলাদেশে সেটা কত? তাহলে স্যার আমেরিকায় যদি 100 টাকা হয় বাংলাদেশে, তাহলে স্যার ওইটা বেশি হওয়ার কথা না? না, বেশি হওয়ার খরচের জায়গার মধ্যে হবে না তো, কারণ আপনি বুঝেন ও ব্যাপারটা, আমেরিকার সঙ্গে আমাদের মুদ্রা মানের কত, আমরা তো মুদ্রা মানে পিছনে আমেরিকা থেকে। স্যার 8,000 হয় স্যার। আমরা তো মুদ্রা মানে পিছনে আমেরিকা থেকে, আমরা তো মুদ্রায় আগায় না আমেরিকা থেকে। তো আমরা যখন পিছিয়ে পড়বো, আমরা যখন আমাদের দেশে, আপনি যখন আমেরিকার মার্কেটে, আমি তো আমেরিকার মার্কেটে যে আমাদের মার্কেটিং এর কথা বলতেছি না, আমি বাংলাদেশের মার্কেটে বলতেছি। তো আমেরিকার মার্কেটে যেটা খরচ হয়, বাংলাদেশের মার্কেটে সেটা খরচ করতে গেলে আপনার 80 গুণ কম হবে না? কারণ আমাদের সঙ্গে আমেরিকার মুদ্রার পার্থক্য 80 গুণ না? হ্যাঁ জি স্যার, জি স্যার। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, গুড। না বুঝলে থ্যাংক প্রশ্ন করবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, মানে আমরা আরেকটু ক্লিয়ার হলাম। এটা হচ্ছে কি, আপনি যখন নিজেও একটা ক্যাম্পেইন করতে যাবেন নিজের বিজনেসের জন্য, তখন আপনারও সুবিধা হবে বাজেট করতে, প্ল্যান করতে। কারণ একটা আইডিয়া যদি থাকে, কাছাকাছি যদি আইডিয়া থাকে, 19-20 ডিফারেন্স হোক রেজাল্ট, বাট একটা হচ্ছে না জেনে শুরু করা, আর একটা হচ্ছে আমার একটা ভালো ধারণা আছে এটার উপর, এটা নিয়ে শুরু করা। দিস ইজ হিউজ ডিফারেন্স। এ হচ্ছে আমাদের 7টা কির মধ্যে আজকে 4টা কি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি 3টা কি নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু জিনিস ঠিক করে ফেলবেন আপনারা। ফেসবুকের বেস্ট প্র্যাকটিস গুলা কি কি? ফেসবুকের বেস্ট প্র্যাকটিস গুলা হচ্ছে আপনাকে ফেসবুক পেজ অপটিমাইজ করতে হবে। ফেসবুক পেজটা খুব প্রফেশনাল পেজ হইতে হবে আপনাদের, এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকে যার যার নামে ফেসবুক পেজ খুলে ফেলবেন। আপনারা প্রত্যেকে যার যার নামে, নিজের নামে ফেসবুক পেজ থাকবে একটা, নিজের নামে তো আপনার ভাইয়া, ফেসবুক আছেই, নিজের নামে ভাইয়া একটা আমার করে ফেসবুক অলরেডি পেজও একটা রাখবেন। আছে। জি
ভাইয়া আমার অলরেডি একটা আছে, নিজের নিজের নামে নামে আছে? খোলা। জি। ভেরি গুড। হ্যাঁ, ফেসবুক পেজটা কেন ইম্পর্টেন্ট দেখেন, অনেক পেজ করা যায়, আপনি সেই সব পেজ থেকে ফান করেন, মুভি দেখেন, এইটা করেন সেটা করেন, বাট প্রফেশনাল কাজের জন্য একটা পেজ রাখেন যেটা আপনি কোথাও স্যাম্পল হিসেবে ইউজ করবেন। একজনের কাছ থেকে আপনি কাজ নিতে গেলে সে আপনার কাছ থেকে স্যাম্পল চাইবে, তো স্যাম্পল হিসেবে যেমন আপনি আপনার পেজটা দেখাতে পারেন, আরেকজনের পেজ তো আপনি স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন না, এটা উচিত নয়, এটা দেখানো যাবে না। আর এগুলা দেখলে তারা বুঝতে পারে এরা এত ডেঞ্জারাস, মানে এত এদের অভ্যস্ততা, সারা পৃথিবীতে রাজত্ব তার এমনি এমনি করে না। আপনি মিথ্যা বলে এরা বুঝে যাবে যে আপনি মিথ্যা বলতেছেন। আর কেন প্রফেশনাল একটা পেজ ইম্পর্টেন্ট, কারণ আপনাকে মার্কেটিং করতে গেলে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে, আপনি যখন কোনো মার্কেটিং করবেন, আপনার কোনো বিজনেস, আপনার কিন্তু তখন পেজ থেকে মার্কেটিংটা করতে হয়। আপনার কিন্তু প্রোফাইল থেকে মার্কেটিং করা যায় না, এটা মনে রাখবেন। আপনার প্রোফাইলে কোনো মার্কেটিং হয় না, আপনাকে পেজ ভিত্তিক মার্কেটিং করতে হয়, পেজ টার্গেট করে। তো এই জন্য আপনার একটা প্রফেশনাল পেজ থাকতে হবে। প্রফেশনাল পেজটা হচ্ছে এমন, আপনি অনলাইনে থাকেন বা না থাকেন, একজন কাস্টমার যেন আপনার পেজের মধ্যে আসলেই আপনার প্রোফাইলের ধারা দেখলে যেন বুঝতে পারে যে আচ্ছা এরই আমার দরকার। সো ওইখানে কি হবে, আপনার প্রোফাইলটা সাজাবেন একদম কাজ রিলেটেড, যেমন আপনারা ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ শুরু মার্কেটার হিসেবে কাজ শুরু করতেছেন। সো ডিজিটাল মার্কেটারের কাজ কি, ডিজিটাল মার্কেটিং এ কি কি বিষয় আছে, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের টপিক, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন শাখা নিয়ে পোস্ট, এরকম কিছু কিছু দিবেন, এরকম পোস্টগুলো করতে থাকবেন। তার মানে মানুষ যেন বুঝতে পারে যে আচ্ছা আপনি একজন ফ্রিল্যান্সার এবং আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। এটা আপনার পোস্টের ধারাটাই বলে দেবে আপনাকে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদের এই যে লেফট সাইডে যেটা থাকে ইন্টারেস্ট, ইউজার নেম, এগুলা খুব সুন্দর করে প্রপার ওয়েতে গুছাতে হবে, একদম প্রফেশনাল লুকে। আগে যেভাবে করছেন পেজ করছেন সেই চিন্তা বাদ দেন, এখন থেকে প্ল্যান করতে হবে যে যা করব একদম প্রফেশনালি করব। আজকে থেকে আপনাদের প্রফেশনাল যাত্রা শুরু, যে যা করব প্রফেশনাল ভাবে করব। আপনাকে দেখে যেন আরো 5 জন লোক শিখে। আমি ফান করতে মানা করি নাই, কিন্তু আপনি ফান করেন আপনার ফানের পেজে। প্রফেশনাল পেজ যেটা, এটা শুধু প্রফেশনাল কাজের জন্য রাখেন, এটার মধ্যে কাজ রিলেটেড, কাজের বাইরে কোনো কিছুই পোস্ট বা শেয়ার করবেন না। বেস্ট প্র্যাকটিস আপনাকে থাকতে হবে আপনার পেজে, পোস্টের মধ্যে এবং বিজ্ঞাপনের মধ্যে। কারণ পেজ যদি বেস্ট না হয় তাহলে আপনার পোস্ট বেস্ট করতে পারবেন না, পোস্ট যদি বেস্ট না হয় তাহলে আপনার অ্যাড বিজ্ঞাপন বেস্ট হবে না। বুঝতে পেরেছেন, একটার সঙ্গে একটা সম্পর্কিত। ফেসবুকের ফানেলটা কিন্তু আমরা দেখলাম, উপরে একদম চওড়া হয়ে শুরু হয়েছিল, তারপর মিডলে একটু চিকন হয়েছে, তারপর লাস্টে আরেকটু চিকন হয়েছে। এটাকে বলা হয় 3টা পার্ট ফানেল। ফেসবুকের টপ ফানেলের কাজ কি, মিডল ফানেলের কাজ কি, বটম ফানেলের কাজ কি, এটা ভালোভাবে বুঝতে হবে। ফেসবুকের আপনার বেস্ট প্র্যাকটিস রাখতে হবে, ফেসবুক বিজ্ঞাপনের জন্য যে ইমেজ নেবেন, এই জায়গায় আমরা কাজ করতে গেলে ফেসবুকে কিন্তু আমাদের পেইড মার্কেটিং করতে গেলে আমাদের প্রচুর ছবি লাগবে, ছবি দিতে হয়, যে বিভিন্ন যেই ক্যাটাগরির প্রোডাক্ট বা যেই ক্যাটাগরির অ্যাড দিব সেই অনুযায়ী আপনার ছবি লাগে। এই ছবিগুলো নিতে গেলে যেন আমরা কপিরাইটের ঝামেলাতে না পড়ি, এই ছবিগুলোর কোনো একটা ছবির জন্য যেন গুগল আমাদের পেনাল্টি না দেয়, এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। কিভাবে আরেকজনের ছবি ব্যবহার করলে আমি ঝামেলায় পড়বো না, কিভাবে আরেকজনের লেখা কপি আমি যদি লেখাও ইউজ করি তাহলে সে আমাকে কোনো ঝামেলায় ফেলবে না, বা ফেসবুক আমার বিজ্ঞাপন বন্ধ করে দিবে না। এগুলো সম্পর্কে আমার বেস্ট প্র্যাকটিক্যাল ধারণা বা প্র্যাকটিস থাকতে হবে। এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। যা যা আলোচনা করা হচ্ছে সবই দেখানো হবে, আপনারা শুধু থিওরিটা মাথায় রাখেন। কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করলে যেন আপনার উত্তর দিতে পারেন। এমন হতে পারে আপনার এখান থেকে বেরোছেন, আপনার ফ্রেন্ডকে আপনার ক্যামেরা জিজ্ঞেস করবে, কি মাম্মা শুনলাম কি জানি শিখো, তো বলো তো এটা কি, মানে জ্ঞান, আমাদের দেশ তো এরকমই আমরা, এটা মাইন্ড করার কিছু নাই, আমরা সর্ববিষয়ে জ্ঞানী এবং পৃথিবীর একমাত্র দেশ যে দেশে সবাই সব বিষয় জানে। ডিসকভার ইউর টার্গেট মার্কেট, আপনাকে আপনার টার্গেট মার্কেট সেট করতে হবে, কারণ প্রত্যেকটা বিজনেসের একটা মার্কেট প্লেস থাকে, প্রত্যেকটা বিজনেসের একটা জায়গা থাকে। আপনি যদি পুরান ঢাকায়, আপনি যদি চিনেন যে পুরান ঢাকার মানে পুরাতন গাড়ির লোহা লক্কর এগুলো লাগবে, পুরাতন লোহা লক্কর লাগবে, তাহলে আপনাকে যেতে হবে ঢাকার ধুলাইখাল। এখন ঢাকার ধুলাইখালে গিয়ে যদি আপনি ফলের বিজনেস শুরু করেন তাহলে কিন্তু চলবে না, ওটা ফলের বিজনেস করার জায়গা না। আপনাকে ফলের বিজনেস করতে গেলে চলে যেতে হবে পুরান ঢাকায়। আপনাকে কাপড়ের বিজনেস করতে গেলে চিন্তা করতে হবে আপনাকে যেতে হবে ইসলামপুর। এখন ইসলামপুরে যে আপনি সুন্দর করে একটা দোকান দিয়ে আপনি শুরু করে দিলেন, এখানে শোরুমে টিভির ব্যবসা শুরু করলেন, তাইলে হবে না তো, কারণ ওই সেগমেন্ট ওইটা না। এই জন্য আপনার কনসেপ্টটা বুঝতে হবে, আপনার টার্গেট মার্কেট কারা, কারণ আপনার বিজনেসটা আপনাকেই বুঝতে হবে যে আপনার বিজনেসের জন্য সবচেয়ে সুইটেবল বেস্ট কারা হতে পারে, কারা আপনার টার্গেট মার্কেট হতে পারে। কারণ মার্কেটের ইন্টারনেটে মার্কেটের প্ল্যাটফর্ম অনেক বড়, ইন্টারনেটে মার্কেটের অনেক শাখা প্রশাখা, এবং ফাইনালি হচ্ছে ডেমোগ্রাফি, জনগণ বুঝতে হবে। কারণ কার জন্য আপনি বিজ্ঞাপনটা করতেছেন, আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটা কোন বয়সের লোকদের জন্য দেওয়া প্রযোজ্য বা প্রয়োজন, কাদেরকে টার্গেট করতে যাচ্ছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে। টার্গেট মার্কেটিং সেগমেন্টেশন, মার্কেটিং এর বিভিন্ন ভাগ আছে, মার্কেটিং এর ভাগগুলো আপনাকে বুঝতে হবে, মার্কেটিং এর বিভিন্ন ভাগগুলোকে আপনাকে কি করতে হবে, টার্গেট করা শিখতে হবে।
দেখেন মার্কেটিং এর কত ভাগ আছে। আপনি চাইলে শুধু ফেসবুকেই দেখেন, আপনি চাইলে ফেসবুকে নিউজ ফিডে মার্কেটিং করতে পারেন, এটা একটা ভাগ। আপনি চাইলে ফেসবুকে ভিডিও মার্কেটিং করতে পারেন, এইটা আরেকটা ভাগ। আপনি চাইলে ফেসবুকে মেসেঞ্জার মার্কেটিং করতে পারেন, এইটা একটা ভাগ। আপনি চাইলে ফেসবুকের রাইট সাইডে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করতে পারেন, এইটা একটা ভাগ। আপনি চাইলে ফেসবুকে ইন আর্টিকেলের মধ্যে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারেন, তাহলে এটাও একটা পার্ট বা ভাগ। এরকম মার্কেটিং সেগমেন্টেশন গুলো ভাগগুলো বুঝতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে কোন পার্টের জন্য কোন বিজ্ঞাপন দেওয়াটা বেটার বা বিজ্ঞাপনটা গুরুত্বপূর্ণ হবে। কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক আছে। এখন সম্পর্কটা ঠিক যে জায়গায় সে জায়গায় প্রপার ওয়েতে প্রপার ভাবে কাজ করতে হবে। এর জন্য মার্কেটিং সেগমেন্টেশন গুলো আপনাকে বুঝতে হবে। ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ অডিয়েন্স বেসড অন ইউর মার্কেট সেগমেন্ট। এই যে আপনার মার্কেটিং এর ভাগ, মার্কেটের ভাগ, এই অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের অডিয়েন্স সেভ করতে হবে। একই অডিয়েন্স সেভ করে আমরা যেটা দেখলাম যে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, কোর অডিয়েন্স, একই টাইপের অডিয়েন্স সেট করে আপনি একই অডিয়েন্সের কাছে বারবার একই ধরনের মার্কেটিং করতে পারবেন না। এটা প্রচুর খারাপ হবে, একদম ভয়ঙ্কর বাজে রেজাল্ট আসবে। এই যে দেখেন আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এখন আপনাদের সঙ্গে যদি আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বাদ দিয়া গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো নিয়ে আলোচনা শুরু করতাম, তাহলে কিন্তু আপনারা বিরক্ত হতেন। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যদি গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অডিয়েন্স বুঝতে হবে যে কাদের এইদিকে ইন্টারেস্ট আছে। সেম হচ্ছে ব্যাপারটা, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার মার্কেটিং সেগমেন্ট অনুযায়ী আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে। একই ধরনের অডিয়েন্সের জন্য সব ধরনের বিজ্ঞাপন নয়, অডিয়েন্স চেঞ্জ, অডিয়েন্সের ধারা চেঞ্জ, বিজ্ঞাপনের ধারাও চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট অফ লেজার টার্গেটিং, কম টার্গেট কিভাবে করতে হবে এটার কনসেপ্ট বুঝতে হবে। ওই যে একটু আগে আমরা ফানেলে দেখাইছিলাম কনসেপ্ট অফ লেজার টার্গেটিং, কিভাবে বড় থেকে কমাতে 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 ছোট একটা রেজাল্ট নিয়ে আসলাম। এটা হচ্ছে লেজার মার্কেটিং, আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি আপনি বললেন যে আমি অনেক লোকের কাছে টার্গেট করে মার্কেটিং করতেছি, দিস ইজ নট গুড। আপনি যদি বলেন আমি নির্দিষ্ট এতজন লোককে টার্গেট করে মার্কেটিং করতেছি, দ্যাট উড বি গুড। কারণ যত আপনি আপনার সম্ভাব্য অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন, তত আপনার ভিজিট এবং রেজাল্ট এবং কি বলে কনভার্সন এগুলো আসা শুরু হবে, এগুলো বেশি হবে। কারণ নির্দিষ্ট লোকে ধরেন আপনাকে 100টা তীর দেওয়া হলো, 100টা তীর দিয়ে আপনার সামনে 100টা লোক রাখা হলো এবং আপনাকে বলা হলো মারতে, আপনি ধরেন কোনোদিন মারেন নাই জীবনে দিয়ে, কিন্তু আপনি শিওর থাকেন 100 জনকে লক্ষ্য করে মারলে অন্তত 2 জনের গায়ে হলো আপনার লাগবে, 2 জনের গায়ে হলো আপনার কি লাগবে, তীরটা লাগবে। এখন আপনাকে 100 তীর দেওয়া হলো খোলা আকাশের দিকে উড়ায় মারতে, যে তুমি খোলা আকাশের দিকে উড়ায় মারো, 100 জন মেরা ফেলো। আচ্ছা, খোলা আকাশের দিকে উড়ায় মারার পরে আপনার কোনো সামনে এম নাই, কোনো লক্ষ্য নাই, আপনি নিশ্চিত করে বলতে পারবেন কোনটা কোথায় যেয়ে পড়ে বা কোথায় যেয়ে পড়তেছে? এই জন্য লেজার টার্গেটটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিভাবে আমার প্রপার ব্রড, আমার বড় অডিয়েন্স থেকে আমি আস্তে 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 এটাকে শর্ট করে ন্যারো করে আনবো। কারণ যত ন্যারো হবে, যত ন্যারো করবো, তত হচ্ছে আমি আমার বেটার রেজাল্ট বা আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো, অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। অডিয়েন্সের কাছ থেকে পরে হচ্ছে বিজ্ঞাপন দিয়ে কাস্টমার রেডি করতে হয় আমাদেরকে, বা একজন ডিজিটাল মার্কেটার কাস্টমার বানায়। এই ছিল আমাদের ফেসবুকের 7 কিজ এর আজকে 4টা কি নিয়ে আলোচনা, এবং 4টা কির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা জানলাম এবং বুঝলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়ারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন জানার আজকের সেশন সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যে প্রফেশনাল পেজটা খুলবো আমাদের নিজের জন্য, তো ওইটাতে কি আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডদেরকে রাখতে পারবো? হ্যাঁ, আপনারা আপনাদের ফেসবুকের ফ্রেন্ডদের অবশ্যই রাখতে পারবেন, কারণ আপনার তো অডিয়েন্স লাগবে। আপনার প্রথম যদি ফ্রেন্ড দিয়ে যদি ফ্রেন্ড রাখতে না পারেন, ফ্রেন্ড যদি কাজেই না আসলো, তাহলে এই ফ্রেন্ড রেখে লাভ কি? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। আর কোনো প্রশ্ন? আমার কোশ্চেন ছিল স্যার একটা। বলেন ভাইয়া। জি। তো ধরেন ফ্রেন্ডদের আনলাম আর পেজটাও ক্রিয়েট করলাম আর কি প্রপার ভাবে যে বিষয় নিয়ে, তো তারপর হয়েছে আপনার মানে পিকচার কি আমাদেরটা দিব, মানে আপনার থাম টাইপ যে হয় আর কি, উপরের লোগোটা আর নাকি বিজনেসের অনুযায়ী দিব? মানে পেজের জন্য? হ্যাঁ হ্যাঁ, পেজের জন্য কি কোনো পিকচার দিব না আর কি? পেজের জন্য পিকচার দিবেন, পেজের জন্য অবশ্যই পিকচার দিবেন। এখন পেজের জন্য পিকচার দিবেন, আপনি নিজেরে হাইলাইট করবেন, নিজেরে ব্র্যান্ড করবেন।
আপনাদের যদি মনে হয় যে একটা পেজের স্যাম্পল লাগবে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আপনারা আমার পেজটাকে এক্সাম্পল হিসেবে রাখতে পারেন সামনে। এটা দেখবেন, এটা দেখলে একটা ধারণা হবে। আবার হুবহু এটাই কপি করেন না, বাট বুঝবেন যে একজন পেশাদার। দেখেন আমার প্রোফাইলে গেলে, আমার পেজে গেলে, সরি, আমি লাইনে থাকি না থাকি, কিন্তু আমার পেজের অ্যাক্টিভিটি, আমার পেজের পোস্ট দেখে মানুষ বুঝতে পারবে যে আমি আসলে কি করি, আমার কাজটা কি, আমার প্রসেসটা কি। তো আপনারা চাইলে আমার পেজটাকে স্যাম্পল হিসেবে রাখতে পারেন সামনে। এটা রেখে গেলে আপনাকে কাজ করতে গেলে আরো সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে, হয়তো পেজটা গোছাতে আপনাদের আরো সুবিধা হবে। বাট পেজটা অবশ্যই ফুলি প্রফেশনাল হতে হবে, ওয়ার্কিং পেজ। ব্যাপারটা হচ্ছে আসলে আপনার নামে পেজ করতেছেন, বাট মূলত এটা ওয়ার্কিং পেজ করতেছেন। ঠিক আছে? জি জি ঠিক আছে। আর কোনো প্রশ্ন ভাইয়া? না স্যার, আর কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে আমি আজকের সেশনটা শেষ করতেছি। ভিডিওটা ঘন্টাখানেকের মধ্যে আপ হয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব, যেহেতু খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ছিল এখানে এবং এগুলোর কিছু জিনিস আপনাদের মুখস্থ হয়ে যেতে হবে, মাথায় থাকতে হবে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা মানে অন্তত 4-5 বার করে দেখবেন। আর আপনাদের নেক্সট ক্লাস কিন্তু আগের ডেটে হবে। এটা ওই যে পরশুদিন সার্টেন বিদ্যুৎ এবং নেটের সমস্যার জন্য হয়নি বলে আমরা আজকে করলাম। ঠিক আছে? জি হ্যালো। জি, তাহলে হচ্ছে আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। অন্তত 5 বার 6 বার করে সবাই ভিডিওগুলো দেখবেন এবং নেক্সট ক্লাসে আমি এখান থেকে প্রশ্ন করব এবং আশা করব যে আপনারা সবাই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ঠিক আছে? কারণ ভালো করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কি ইনশাআল্লাহ। লিখতেছে দেখি, কি আসছে প্রশ্ন দেখি। কয়টা পর্যন্ত আজকের ক্লাসটা কয়টা পর্যন্ত না, ক্লাসটা শেষ করতে যতটুকু সময় লাগে, যে টপিকসের উপর আলোচনা হবে সেটা শেষ করতে যে সময় লাগবে সেখানেই শেষ হবে। আমারও পেজ আছে, নিজের নামে না, নিজের নামে পেজ করতে হবে। পেজটাকে আমরা আমাদের ফেসবুক সব ফ্রেন্ডদের রাখতে পারবো, জি রাখতে পারবেন। যে বলেন উনি মেসেজ চেক করেন না, ভাইয়া ক্লাস নেওয়ার সময় মেসেজ চেক করা যাবে না, মেসেজ চেক করতে হবে ক্লাসের শেষে। মেসেজ চেক করতে গেলে সময় ক্লাসের মধ্যে ডিস্টার্ব হবে। ডিজাইনের জন্য ডিজাইন গুলো বুঝতে হবে, খুব ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে এবং ডিজাইনের উপর আপনাদের ক্লাস হবে ক্যানভা নিয়ে। আচ্ছা স্যার, পেজের নামটা কিরকম কি হতে পারে? আপনার নিজের নামে হবে, আপনার নিজের পেজ নিজের নামে করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে বললাম যে আপনারা পেজটা নিজেদের নামে করবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্যার। আবার দেখা হবে সময় মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা কই পাওয়া যাবে?